আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। গতকালকে আমাদের দুটি ক্লাস নেওয়ার কথা ছিল, যে কোনো কারণে আমরা দুর্ভাগ্যবশত ক্লাসটি নিতে পারিনি। আজকে সকাল 10টা থেকে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা এবং সময় মতো আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। আমরা দ্রুত লাইভে জয়েন হই, বন্ধুদের মাঝে লাইভটিকে শেয়ার করে দেই। আমরা ঠিক 2 মিনিট পর আমাদের ক্লাসটি শুরু করে দেব। আমরা লাইভে আমাদের বন্ধুদেরকে মেনশন করি, আমাদের ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপে ক্লাসটিকে শেয়ার করে দেই। অনেকেই আমাকে মেসেজ দিয়েছে যে অষ্টম অধ্যায়ে তাদের সমস্যা হয়, অঙ্কগুলো ধরতে পারতেছে না, কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা বুঝতে পারতেছে না। তো তাদের জন্য আজকের ক্লাসটি অনেক ইম্পর্টেন্ট। আমরা দ্রুত ক্লাসে জয়েন হই এবং ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করি যাতে তারাও ক্লাসটি করতে পারে। ওকে, ওয়ালাইকুম আসসালাম তামান্না ইসলাম। তোমাদের সাউন্ড ঠিক আছে কিনা, ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাও যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। ওকে, একটু দ্রুত আমরা লাইভে জয়েন হই, বন্ধুদেরকে অ্যাড করে দেই। আমরা 10টা 12তে ক্লাসটা শুরু করে দেব। যতজনই আসুক আমরা ক্লাস শুরু করে দেব। 5 জন আসলে 5 জনই আমরা আমাদের ক্লাস শুরু করে দেব এবং আমাদের নির্ধারিত সময়ের ভিতরে আমরা আমাদের ক্লাস শেষ করব। আজকে এই দুইটা ক্লাস দুপুর 2টার ভিতরে তোমাদেরকে দুইটা ক্লাসই আমি বুঝাই দিব সুন্দর করে, যাতে তোমরা ভালো মতো পরীক্ষাতে অ্যান্সার করতে পারো। ঠিক আছে, তারপর সারা রাত আছে, সারা রাত ধরে প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। আমরা একটু দ্রুত লাইভে জয়েন করি, বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দেই। ওকে, সময় হয়ে গেছে, আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। ঠিক আছে, আচ্ছা দেখো, অষ্টম অধ্যায় কালকে আমরা 2বার শুরু করেছিলাম, কিন্তু আমরা ক্লাসটা সামনের দিকে এগিয়ে যেতে পারি নাই, কারণ আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়ে গেছিল। ঠিক আছে, আমরা এখন আবার শুরু করি। দেখো, অষ্টম অধ্যায় করার জন্য অবশ্যই তোমাকে এই যে এইখানে যেই একটা কি আছে, স্লাইড আছে, যে ছকটা আছে, এই ছকটা তোমাকে অবশ্যই কি করতে হবে, মনে রাখতে হবে। একদম ভালো মতো এই ছকটা তোমাকে কি রাখতে হবে, মনে রাখতে হবে। ওয়ালাইকুম আসসালাম হাবিবা। দেখো, এতটুকু আমরা বলছি, আমাদের বইতে এতটুকু নাই যে বিক্রয় থেকে পরিচালন ব্যয় মাইনাস দিতে হয়, স্থায়ী ব্যয় মাইনাস দিতে হয়। এই জিনিসটা আমাদের বইয়ে নাই, কিন্তু পরীক্ষাতে আইসা পড়তেও পারে। ঠিক আছে, অসম্ভব কিছু না। তো পরীক্ষাতে যদি আমি বিক্রয়, পরিচালন ব্যয় এগুলো দেখি, আমরা ঘাবড়ায় যাব না। আমরা বিক্রয় থেকে পরিচালন ব্যয়, স্থায়ী ব্যয় যখন আমরা বাদ দিব, তখনই আমাদের প্রশ্নে নরমালি যেটা থাকে সেটা আমরা পেয়ে যাব। সেটার নাম কি? অবচয় কর পূর্ব মুনাফা। অবচয় কর পূর্ব মুনাফা। এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আচ্ছা দেখো, এমসিকিউ ক্লাস দেখা যাক, আগে এই ক্লাস দুইটা শেষ করি। এখন দেখো, অবচয় কর পূর্ব মুনাফার আরেকটা নাম আছে, সেই নামটা আমাদের খাতায় লিখতে হবে, ভালো করে মনে রাখতে হবে। সেটার নাম হচ্ছে কর পূর্ব নগদ প্রবাহ। এই যে আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি, কর পূর্ব নগদ প্রবাহ। তার মানে অবচয় কর পূর্ব মুনাফা, যেই কথা প্রশ্নের ভিতরে যদি কর পূর্ব নগদ প্রবাহ বলা থাকে, তাহলে আমার বুঝতে হবে সেটা কি, অবচয় কর পূর্ব মুনাফা। তার মানে এটার থেকে আমার প্রথমে বাদ দিতে হবে কি, অবচয়। অবচয় যখন আমি বাদ দিব, এই অবচয়টা আমাদের নির্ণয় করে নিতে হবে। অবচয়টা আমাদের কি করে নিতে হবে, নির্ণয় করে নিতে হবে। তো অবচয়ের আমরা সরল রৈখিক অবচয়ের সূত্রটা শিখেছিলাম হিসাব বিজ্ঞান প্রথম পত্রে। সেই সরল রৈখিক অবচয়ের সূত্রটাই এখানে হবে। ওইভাবে আমি কি করে নেব, আমার অবচয়টা বের করে নিব। ঠিক আছে, ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তো এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কের ভিতরে কি করব, অবচয়টাকে আমরা বের করে নিব। ঠিক আছে, ওকে। তারপর কর পূর্ব মুনাফা আর আয়, দুইটা কিন্তু একই কথা। ঢাকা বোর্ড 2022 সালে একটা প্রশ্ন আসছে, সেই প্রশ্নটা আমি তোমাদেরকে করাই দিব। ওইটার ভিতরে অনেক কনফিউশন কাজ করে। দেখো, কর পূর্ব মুনাফা, তার মানে আমি এখনো কর দেই নাই, আমার কর প্রদান করতে হবে। এই কর পূর্ব মুনাফা যেই কথা, শুধু আয় যদি বলা থাকে, যে কোম্পানি আগামী 5 বছর আয় করে যথাক্রমে 20,000 টাকা, 25,000 টাকা, ঠিক আছে, এইভাবে যদি শুধু আয় বলা থাকে, আয় যেই কথা, কর পূর্ব মুনাফা কি একই কথা। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপর আমার মাইনাস করতে হবে কি, মাইনাস করতে হবে কর। কর পূর্ব মুনাফা থেকে কর মাইনাস করার পর আমি কর পরবর্তী মুনাফা পাই, কর পরবর্তী মুনাফা আমি পাই। তো কর পরবর্তী মুনাফার আরো দুইটা নাম আছে, একটা কি শুধু নিট মুনাফা, আর একটা শুধু নিট আয়। দেখো, শুধু আয় বলা থাকলে সেটা বুঝাবে কর পূর্ব মুনাফাকে, কিন্তু যদি নিট আয় বলা থাকে তাহলে সেটা বুঝাবে কর পরবর্তী মুনাফাকে।
জাস্ট এই ছকটা আমার যেভাবেই হোক মুখস্থ করতে হবে, তাহলে এই অধ্যায়ের অঙ্ক একদম ইজি। ঠিক আছে, তাহলে শুধু আয় হচ্ছে আমার কর পূর্ব মুনাফা, কর বাদ দিতে হবে, আর নিটা যখন হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে কর পরবর্তী মুনাফা, তার মানে কর বাদ দেওয়ার প্রয়োজন নাই। এই কর পরবর্তী মুনাফা, নিট মুনাফা বা নিটা যখন থাকবে সেই অ্যামাউন্ট দিয়ে আমরা করি গড় মুনাফার হার, আমরা করি গড় মুনাফার হার বা এআরআর আমাদের করার জন্য এই মানটা আমাদের লাগে। কর পরবর্তী মুনাফা, নিট মুনাফা বা নিটা, এই মানটা আমাদের কি হয়, দরকার হয়। এরপর দেখো এই কর পরবর্তী মুনাফার সাথে আমাদের যোগ দিতে হয় অবচয়, যোগ দিতে হয় কি অবচয়। কোন অবচয়? যেই অবচয়টা আমি মাইনাস দিছিলাম সেই অবচয়টাই আবার কি করতে হবে, আমার যোগ করে দেখা দিতে হবে। কেন যোগ করে দেখা দিতে হবে? কারণ অবচয় আর করের উপর সরকারকে কি করতে হয় না, ট্যাক্স দিতে, মানে অবচয়ের উপর সরকারকে ট্যাক্স দিতে হয় না। কিন্তু অবচয়ের টাকাটা তো কি, অবচয়ের টাকাটা কিন্তু আমার প্রতিষ্ঠানের ভিতরেই থাকে, একটা তহবিলে আমি জমা করে রাখি, ঠিক আছে, প্রতিষ্ঠানের থেকে বাইরে যায় না। তো অবচয় হচ্ছে এমন একটা ব্যয়, যেই ব্যয়ের টাকা প্রতিষ্ঠানের বাইরে যায় না, প্রতিষ্ঠানের ভিতরেই থাকে, নগদ আন্তঃপ্রবাহের ভিতরে অন্তর্ভুক্ত থাকে। তো এই কারণে কর দেওয়ার জন্য আমি প্রথমে অবচয়টাকে মাইনাস দিছি, কিন্তু অবচয়ের টাকাটা তো আমার প্রতিষ্ঠানের ভিতরেই আছে, প্রতিষ্ঠান থেকে বাইরে যায় নাই, নগদ আন্তঃপ্রবাহের ভিতরে অবচয়ের টাকা আছে। এই কারণে কর দেওয়ার পর, কর পরবর্তী মুনাফা দেওয়ার পর, কর দেওয়ার পর আমি অবচয়টাকে আবার কি করে দিছি, প্লাস করে দেখাই দিছি। ক্লিয়ার? এরপর যদি ভগ্নাবশেষ মূল্য যদি অঙ্কের ভিতরে থাকে, ভগ্নাবশেষ মূল্য যদি অঙ্কের ভিতরে থাকে, এই ভগ্নাবশেষ মূল্যের অনেক পাওয়ার, ঠিক আছে, এই ভগ্নাবশেষ মূল্যের কি অনেক একটা পাওয়ার আছে। এই পাওয়ারটা কি রকম, আমরা যখন আমাদের 2 নাম্বার সৃজনশীলটা করব আজকে প্র্যাকটিসে, তখন আমি বুঝাবো যে ভগ্নাবশেষ মূল্যের ক্ষমতা আসলে কতটুকু, সে একটা সূত্রকে কি করে দিতে পারে, চেঞ্জ করে দিতে পারে। তো ভগ্নাবশেষ মূল্য যদি দেওয়া থাকে, তাহলে ভগ্নাবশেষ মূল্য কোথায় লিখতে হবে, শেষ বছরের নিট মুনাফার সাথে ভগ্নাবশেষ মূল্য লিখতে হবে। শেষ বছরের নিট মুনাফার সাথে ভগ্নাবশেষ মূল্য কি করতে হবে, আমার লিখতে হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এরপরে আমি পাবো কি, এরপরে আমি পাবো নগদ আন্তঃপ্রবাহ। তার আরেকটা নাম আছে, সেই নামটা কি, কর পরবর্তী নগদ প্রবাহ। কর পরবর্তী নগদ প্রবাহ, এটা দেখো কর পূর্ব নগদ প্রবাহ, ঠিক আছে। তাহলে কর পূর্ব নগদ প্রবাহ মানে কি, অবচয় ও কর পূর্ব মুনাফা। আর কর পরবর্তী নগদ প্রবাহ মানে কি, নগদ আন্তঃপ্রবাহ। এই নামগুলোতে আমার কোনোভাবেই পেস লাগানো যাবে না, যদি পেস লাগাই তাহলে আমাদের কি শেষ, ঠিক আছে, অঙ্ক কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তো এই কর পূর্ব নগদ প্রবাহ হচ্ছে অবচয় ও কর পূর্ব মুনাফা। শুধু আয় যদি বলা থাকে সেটাকে আমরা ধরবো কি, কর পূর্ব মুনাফা, মানে অবচয় বাদ দেওয়া শেষ, এখন শুধু কর বাদ দিব। যদি নিট আয় বলা থাকে বা নিট মুনাফা বলা থাকে, তাকে আমি ধরবো কর পরবর্তী মুনাফা। যদি কর পরবর্তী নগদ প্রবাহ দেওয়া থাকে, কর পরবর্তী নগদ প্রবাহ, তাহলে আমি ধরবো নগদ আন্তঃপ্রবাহ। আর কর পূর্ব নগদ প্রবাহ থাকলে একদম উপরেরটা, অবচয় ও কর পূর্ব মুনাফা। ক্লিয়ার? আচ্ছা, এমসিকিউ ক্লাস নিব ইনশাল্লাহ, এমসি ক্লাস নিব ইনশাল্লাহ। এমসিকিউ ক্লাস নিতে গেলে আবার হচ্ছে ক্লাস নিতে হবে রাতে যদি সম্ভব হয়। আচ্ছা, এখন দেখি আমরা এই ক্লাসটা শেষ করি। তাহলে এইটা হচ্ছে আমরা মোটামুটি বুঝলাম। এরপরে হচ্ছে আমরা সূত্রগুলো এখন একটু দেখি, তারপর সরাসরি ম্যাথ করব। দেখো, প্রথমে হচ্ছে গড় মুনাফার হার। গড় মুনাফার হারের কি, গড় মুনাফার হারের সূত্র। তাহলে গড় মুনাফার হারের সূত্র কি, সূত্র আমরা সবাই পারি, উপরে গড় কর পরবর্তী নিট মুনাফা, নিচে হচ্ছে গড় বিনিয়োগ ইনটু কি 100। এখন দেখো এই যে গড় বিনিয়োগ এখানে দেওয়া আছে, গড় বিনিয়োগ এখানে কি করা আছে, দেয়া আছে। তাহলে প্রারম্ভিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য। এখন যদি আমার ভগ্নাবশেষ মূল্য না থাকে আমি কি করব, ভগ্নাবশেষের জায়গায় যদি না থাকে আমি শূন্য লিখে দিব, ভগ্নাবশেষ মূল্য লিখে দিব 0, ভাগ দিতে হবে 2 দিয়ে, তাহলে আমার কি বের হয়ে যাবে, আমার হচ্ছে গড় বিনিয়োগ বের হয়ে যাবে। পরীক্ষাতে মাঝে মাঝে আরেকটা জিনিস করতে পারে, পরীক্ষাতে মাঝে মাঝে আরেকটা জিনিস করতে পারে, তোমাকে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ দিয়ে দিতে পারে, চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ দিয়ে দিতে পারে। তখন আমার কি করতে হবে, আমার চলতি সম্পদ থেকে, এটা খুবই রেয়ার, আমার চলতি সম্পদ থেকে মাইনাস দিতে হবে চলতি দায়, চলতি সম্পদ থেকে মাইনাস দিতে হবে কি, চলতি দায়। তাহলে চলতি সম্পদ থেকে চলতি দায় যখন আমরা মাইনাস দেই তখন আমরা কি পাই, আমরা চলতি মূলধন পাই। এটা আমরা অনুপাতের অধ্যায়ে শিখছি। এটার সাথে যোগ দিয়ে দিতে হবে যেই বাকি সূত্রটা আছে সেটা, প্রারম্ভিক বিনিয়োগ, প্রারম্ভিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে 2, মানে এই সূত্রটা, তারপরে তার সাথে কি হবে, প্লাস হবে। কখন, যদি অঙ্কের ভিতরে কি, অঙ্কের ভিতরে যদি চলতি সম্পদ আর চলতি দায় কি করা থাকে, বলা থাকে, অঙ্কের ভিতরে যদি চলতি সম্পদ আর চলতি দায় যদি বলা থাকে,
তাহলে চলতি সম্পদ থেকে চলতি দেড় টাকা মাইনাস করতে হবে, মাইনাস করলে আমি পাবো চলতি মূলধন। সেই চলতি মূলধনের সাথে প্লাস দিয়ে আমার এই নর্মাল যে সূত্রটা সেই সূত্রটা লিখলেই আমি গড় বিনিয়োগের টাকা কি হয়ে যাবে, আমি পেয়ে যাব। এইরকম প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললেই চলে, দেখাই দিলাম। যদি এসে পড়ে তাহলে যাতে তোমরা অঙ্কটা করতে পারো। তাহলে আমি গড় বিনিয়োগের টাকা পাইলাম, তারপর আছে গড় কর পরবর্তী নিট মুনাফা, মানে কর পরবর্তী যে নিট মুনাফা, এই কর পরবর্তী নিট মুনাফার আমার কি করতে হবে, গড় করতে হবে। তাহলে সকল কর পরবর্তী নিট মুনাফার সমষ্টি, সকল কর পরবর্তী নিট মুনাফা গুলোকে আমি যোগ করব, যত বছরের নিট মুনাফা থাকবে তত বছর দিয়ে কি করব, ভাগ দিলেই আমি কি গড় কর পরবর্তী নিট মুনাফা কি হবে, আমি পেয়ে যাব। এটা হচ্ছে গড় মুনাফার হারের সূত্র, একদম সিম্পল একটা সূত্র। ওকে, এরপর আমরা দেখি হচ্ছে সূত্রগুলো আগে একবার দেখি, 4টা সূত্র দেখেই আমরা হচ্ছে সরাসরি ম্যাথে চলে যাব। পে ব্যাক পিরিয়ড, পে ব্যাক পিরিয়ড যদি প্রতি বছরের এই সূত্রটা মনে রাখবা, প্রতি বছরে যদি কি হয়, নগদ আন্তঃপ্রবাহ কি সমান হয়, এই যে এই জিনিসটা আমার মনে রাখতে হবে, এই জিনিসটা নগদ আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ। কেন? কারণ পে ব্যাক পিরিয়ড করতে গেলে আমার কোন মানটা লাগবে, আমার অঙ্কের ভিতরে নগদ আন্তঃপ্রবাহের মান লাগবে, নগদ আন্তঃপ্রবাহের মান লাগবে। যদি নগদ আন্তঃপ্রবাহের মান দেওয়া না থাকে তাহলে আমার নগদ আন্তঃপ্রবাহের মান বের করার জন্য যে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করে নগদ আন্তঃপ্রবাহ বের করতে হবে। করার পর আমি পে ব্যাক পিরিয়ড কি অঙ্ক করতে পারবো, তাছাড়া আমি পে ব্যাক পিরিয়ডের অঙ্ক কি করতে পারবো না। যদি সংস্থাপন ব্যয় থাকে তাহলে কি হবে, তাহলে ক্রয় মূল্যের সাথে সংস্থাপন ব্যয় যোগ করতে হবে, যোগ করে ভগ্নাবশেষ মূল্য কি করতে হবে, বাদ দিতে হবে। আমরা নর্মালি হিসাব বিজ্ঞানে হচ্ছে অবচয়ের অধ্যায়ে যেভাবে সরলরৈখিকের অবচয় বের করছি, এইখানেও ঠিক সেম ভাবে আমরা সরলরৈখিকের অবচয়টা কি করব, বের করব। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে যদি বার্ষিক সমান নগদ আন্তঃপ্রবাহ থাকে, প্রতি বছরের আন্তঃপ্রবাহটা যদি কি হয়, সমান হয়, তাহলে পে ব্যাক পিরিয়ডের সূত্র হচ্ছে এইটা, একদম সহজ। উপরে হবে প্রাথমিক বিনিয়োগ, আমি যত টাকা ইনভেস্ট করছি সেইটা হবে প্রাথমিক বিনিয়োগ, আর প্রতি বছরের যে সমান নগদ আন্তঃপ্রবাহ আমি পাবো 20,000 25,000, সেটা দিয়ে আমি প্রাথমিক বিনিয়োগকে যখন ভাগ করব তখনই হচ্ছে আমার পে ব্যাক পিরিয়ড কি হয়ে যাবে, বের হয়ে যাবে। সাপোজ আমি ধরে নেই আমি বিনিয়োগ করছি হচ্ছে 50,000 টাকা, বিনিয়োগ করছি আমি 50,000 টাকা, 50,000 টাকা প্রতি বছর, প্রতি 5 বছর, আগামী 5 বছর প্রতি বছর আমি 10,000 টাকা করে পাবো, নগদ আন্তঃপ্রবাহ হবে 10,000 টাকা। তার মানে প্রতি বছরের আন্তঃপ্রবাহের পরিমাণ কি, সেম। তাহলে সেই 10,000 টাকা দিয়ে আমি 50,000 এখন ভাগ দিয়ে দিব, আমার উত্তর বের হয়ে যাবে কত বছর, উত্তর বের হয়ে যাবে আমার 5 বছর। ঠিক আছে, তো এটা হচ্ছে একদম সহজ পে ব্যাকের নিয়ম। ওকে, এরপর দেখো যদি অসমান থাকে, কি থাকে, নগদ আন্তঃপ্রবাহ যদি অসমান থাকে, মানে নগদ আন্তঃপ্রবাহটা এখন কি নয়, সমান নয়, তখন পে ব্যাকের সূত্র হবে কি, a প্লাস এনসিও মাইনাস সি ইকুয়াল, মানে নিচে কি ভাগ হবে ডি। এখন কোনটার মান কি, কিভাবে ধরতে হয় সেটাও তোমাদেরকে সহজে দেখাই দিব। আগে একটু দেখো কোনটার মানে কি। এ মানে কি, এ মানে হচ্ছে যে বছরে ক্রমযোজিত নগদ প্রবাহ নিট বিনিয়োগের কাছাকাছি থাকে, নিট বিনিয়োগের কাছাকাছি থাকে। এটার কিভাবে বোঝা যায়, সাপোজ ধরো এই অঙ্কটা দিয়ে যদি দেখি, এই অঙ্কটাতে আমার বিনিয়োগ ছিল 50,000 টাকা, বা আমরা ধরে নিলাম আমাদের বিনিয়োগ হচ্ছে কত টাকা, আমাদের বিনিয়োগ হচ্ছে কত টাকা, বিনিয়োগ হচ্ছে 50,000 টাকা, 50,000 টাকা। এখন ধরো প্রথম বছর আমি পাইছি 10,000 নগদ আন্তঃপ্রবাহ, পরের বছর আমার হচ্ছে 15,000 নগদ আন্তঃপ্রবাহ, পরের বছর হচ্ছে আমার 20,000 নগদ আন্তঃপ্রবাহ, পরের বছর হচ্ছে আমার 25,000 নগদ আন্তঃপ্রবাহ। ধরলাম 4 বছরের নগদ আন্তঃপ্রবাহ আমার এখানে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে 3 নাম্বার বছর ধরি হচ্ছে আমি কত, 3 নাম্বার, আচ্ছা 5 নাম্বার বছর ধরি আমি 30,000 টাকা, 30,000 টাকা। এখন এটা তো নগদ আন্তঃপ্রবাহ, আমি যদি ক্রমযোজিত করি আমার একটার সাথে একটা যোগ দিতে হবে, তাহলে প্রথম বছরটা কত থাকবে, 10,000ই থাকবে, পরের বছরটা হয়ে যাবে কত হাজার, 25,000, পরের বছর হয়ে যাবে কত হাজার, 45,000, তারপরের বছর হবে কত হাজার, 70,000, সবার শেষে বছর হয়ে যাবে কত লাখ, 1,00,000 টাকা। এখন দেখো এগুলো হচ্ছে আমার ক্রমযোজিত, এগুলো হচ্ছে আমার নগদ আন্তঃপ্রবাহ, এগুলো হচ্ছে আমার ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। এখানে বলছে কি, যে বছরে ক্রমযোজিত নগদ প্রবাহ নিট বিনিয়োগের কাছাকাছি আসে, এখানে আমরা বছরটা দিয়ে দেই, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এগুলো হচ্ছে বছর, এগুলো হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, এগুলো হচ্ছে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। আমার বিনিয়োগ ছিল কত হাজার, বিনিয়োগ ছিল আমার 50,000 টাকা, বিনিয়োগ ছিল আমার কত হাজার টাকা, 50,000 টাকা। এখন দেখো ক্রমযোজিত বিনিয়োগের কাছাকাছি কোনটা আছে, কাছাকাছি আছে 45,000। এখন যদি এইখানে থাকতো 51,000, ধরো এখানে আছে কত হাজার, এখানে আছে 51,000। হ্যাঁ, আমি একটু তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করার জন্য একটু কাজটা করি, দাঁড়াও।
যাতে তোমাদের কনফিউশন না হয়, ঠিক আছে? এই জায়গায় অনেকের একটা সমস্যা হয়। ধরো এখানে বলছে পরের বছর হচ্ছে 6000, এর পরের বছর আবার হচ্ছে 10,000। ওকে, তাহলে 6000 যদি হয় 45-এর সাথে 6000 যোগ দিলে এখানে হয়ে যাবে 51,000, তারপরে 10,000-এ হবে 61,000। সাপোজ এইটা আছে, তাহলে সবচেয়ে কাছাকাছি কিন্তু 51,000। 50,000-এর 45,000 থেকেও বেশি কাছাকাছি কোনটা? 51,000। এখানে তো বলছে কি নিট বিনিয়োগের কাছাকাছি আসে, তাহলে কি আমি 51,000-কে নিতে পারবো? 51,000-কে আমি এর মান হিসেবে নিতে, সরি 51,000 তো এটা তো হচ্ছে যেই বছরে সেই বছরে, তাহলে 51,000-কে আমি কাছাকাছি ধরতে পারবো না, আমার কাছাকাছি ধরতে হবে 45,000-কে। 50,000-এর নিচে, 50,000-এর নিচে যেটা কাছাকাছি থাকবে সেইটার বরাবর যে বছর, সেই বছরটাকে কি ধরতে হবে? আমার এর মান ধরতে হবে। তাহলে 50,000-এর কম কাছাকাছি কোনটা? 45,000। তাহলে 45,000 বরাবর যেই বছরটা আছে, এই যে 3, এই 3 নাম্বার বছরটাকে আমার ধরতে হবে কি? এ। 3 নাম্বার বছরটাকে আমার ধরতে হবে কি? এ ধরতে হবে। এনসিও মানে কি? এনসিও মানে নিট বিনিয়োগ। তার মানে এই 50,000 টাকাই হচ্ছে আমার এনসিও, নিট ক্যাশ ফ্লো, ঠিক আছে? এটা হচ্ছে আমার নিট বিনিয়োগের টাকা। সি কি? এ বছরে অর্জিত ক্রমযোজিত নগদ প্রবাহ। তাহলে এ বছরে এটা হচ্ছে এ, তাহলে এ বছরের যেই ক্রমযোজিত নগদ প্রবাহ আছে এটার মানে হচ্ছে কি? এটার মানে হচ্ছে সি। তাহলে এটার মান হবে কি? সি। তাহলে এ এখানে হবে ডি, এখানে হবে সি। তাহলে এ আর সি যেই লাইনে আছে তার নিচের লাইনের নগদ আন্তঃপ্রবাহটা হচ্ছে ডি এর মান। বলছে এ বছরের পরবর্তী বছরের অর্জিত নগদ প্রবাহ। কোন বছরের? পরবর্তী বছরের। তাহলে এ বছরের পরবর্তী বছর হচ্ছে 4, তাহলে 4 নম্বর বছরের যেটা আমার নগদ আন্তঃপ্রবাহ সেটার মান হচ্ছে আমার ডি, সেটার মান হচ্ছে আমার কি? ডি। তো এইভাবে আমার মানগুলাকে কি করতে হবে? নির্ধারণ করতে হবে। আমরা যখন ম্যাথ করব তখন আমরা আরো সহজে মানগুলো দেখাবো, ঠিক আছে? কিভাবে মানগুলো কি নিতে হয়। যদি চলতি মূলধন থাকে, চলতি মূলধন থাকলে কি হবে? চলতি মূলধনের সাথে আমার হচ্ছে যোগ দিতে হবে গড় বিনিয়োগের সূত্র, তাহলে আমি গড় বিনিয়োগ পাবো যদি চলতি মূলধন কি করা থাকে? দেয়া থাকে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আমরা পরবর্তী সূত্রতে যাই। এই সূত্রগুলো একদম সহজ, হচ্ছে লিখতে অনেক সময় লাগতেছিল কারণ আমি অনেক দ্রুত তোমাদের স্লাইডটা বানাইছি। তো দেখো, বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ যদি কি হয়? বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ যদি কি হয়? অসমান হয়, অসমান হয়। মনে করো নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ কি না? সমান না। এক বছর হচ্ছে 10,000, আরেক বছর হচ্ছে ধরো 12,000, আরেক বছর ধরো হচ্ছে 15,000। এগুলো হচ্ছে আমার আন্তঃপ্রবাহ। তাহলে আন্তঃপ্রবাহ গুলো যখন সমান হবে না তখন হচ্ছে এনপিপির এই সূত্র হবে। উপরে হচ্ছে ক্যাশ ফ্লো 1, সিএফ মানে হচ্ছে ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো 1। তাহলে ক্যাশ ফ্লো 1 কোনটা? 10,000, 10,000 বসবে এখানে। নিচে 1 প্লাস কে, পাওয়ার হচ্ছে কত? 1। তাহলে কে দিয়ে কিসের মান বুঝায়? বাট্টার হার বুঝায়, প্রয়োজনীয় আয়ের হার বুঝায়, প্রত্যাশিত আয়ের হার বুঝায় হচ্ছে কি দিয়ে? কে দিয়ে। তাহলে উপর হচ্ছে সিএফ, নিচে হচ্ছে 1 প্লাস কে টু দি পাওয়ার 1, আবার সিএফ 2, 1 প্লাস কে টু দি পাওয়ার কি? 2। এইভাবে সূত্রটা একদম 3 বছরের মতো শেষ হবে। শেষ হলে কি করব? আমি মাইনাস করে দিব, আমার প্রাথমিক বিনিয়োগ মাইনাস করে দিব। তাহলে প্রাথমিক বিনিয়োগ যদি 50,000 টাকা হয়, আমি 50,000 টাকা মাইনাস করে দেব। তো এটা হচ্ছে এনপিপির সূত্র। এনপিপির অঙ্ক আমরা করব তখন আরো ডিটেইলসে দেখতে পারবো। আপাতত যা সূত্রটা কি করো একটু দেখে রাখো, ঠিক আছে? ওকে, যদি 50,000 হয়ে যেত তাহলে 50,000 নিতে হবে। হ্যাঁ, যদি 50,000 যদি সমান হয়ে যায়, যদি 50,000 টাকা সমান আসে তখন 50,000 টাকাকে আমি কি নিব? আমি সি হিসেবে ধরবো, ঠিক আছে? যদি সমান হয়ে যায়। আর যদি সমান না হয় তাহলে 50,000-এর কম যেটা আছে ওইটাকে ধরতে হবে। 50,000-এর কম, বেশি না, বেশিতে যাওয়াই যাবে না, কমটাকে ধরতে হবে। এখন বলছে বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ যদি সমান হয়, বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ যদি কি হয়? সমান হয়, তাহলে হচ্ছে অ্যানুইটির এই সূত্রটা হয়ে যাবে, অ্যানুইটির এই সূত্রটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে এর বদলে আমাদের লিখতে হবে সিএফ মানে ক্যাশ ফ্লো। প্রতি বছর ধরো 10,000 টাকা, প্রতি বছরই সে কত টাকা পায়? প্রতি বছরে সে 10,000 টাকা করে পায়, প্রতি বছর সে 10,000 টাকা করে নগদ আন্তঃপ্রবাহ ঘটে। তাহলে এই সিএফ এর জায়গায় বসবে কত হাজার? 10,000। তারপরে নরমাল যে সূত্রটা আমরা অ্যানুইটিতে শিখছি 1 - 1/1 প্লাস আই টু দি পাওয়ার এন, এখানে হচ্ছে আয়ের বদলে শুধু কে, নিচে আয়ের বদলে শুধু কি? কে, আর কোনো কাজ কি নাই। তো এতটুক নরমালি অ্যানুইটির সূত্র। তারপরে মাইনাস দিতে হবে আমার সিএফ 0। এখানে কেন সিএফ 0 দিছে? 0 মানে হচ্ছে মানে আমার বছর শুরু হয় না, আমি আমার ক্যাশ ফ্লো ঘটে গেছে। তাহলে ব্যবসা শুরু করার আগে কখন ক্যাশ ফ্লো ঘটে? ঠিক আছে, ব্যবসা শুরু করার আগে তখনই ক্যাশ ফ্লো ঘটে যখন আমি ইনভেস্ট করি। আমি ইনভেস্ট করে দিছি, আমার ব্যবসা থেকে কোনো রিটার্ন আসে নাই কিন্তু ক্যাশ ফ্লো ঘটছে, ওইটাকে বলা হয় কি? সিএফ 0, ঠিক আছে? প্রারম্ভিক বিনিয়োগটাই সিএফ 0। তাহলে এনপিপির দুইটা সূত্রের ভিতরেই শেষে সিএফ 0 কি করতে হয়? মাইনাস দিতে হয়। মানে প্রারম্ভিক বিনিয়োগটা কি করতে হয়? প্রারম্ভিক বিনিয়োগটা হচ্ছে আমার মাইনাস
করতে হয়। ক্লিয়ার সবাই? আর হচ্ছে আর যদি অসমানান্ত প্রবাহ হয় তাহলে হচ্ছে এই বড় সূত্রটা, আর যদি সমানান্ত প্রবাহ হয় তাহলে হচ্ছে অ্যানুইটির সূত্রটা দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। ওকে, আমরা এখন আইআরআর এর সূত্রটা একটু দেখি, তারপর সরাসরি আমরা ম্যাথ সলভে চলে যাব। আইআরআর এর ভিতরে হচ্ছে আমাদের এনপিভি করতে হয় দুইবার। আমাদের এনপিভি করতে হয় কতবার? এনপিভি করতে হয় হচ্ছে দুইবার। এনপিভি করতে হয় হচ্ছে দুইবার। একবার হচ্ছে আমরা নরমাল আমাদের প্রশ্নে যেই কে এর মান দেওয়া থাকবে সেটা দিয়ে আমরা কি করব, আগে অঙ্কটা করব। নরমাল কে এর মান দেওয়া যেটা থাকবে সেটার জন্য আমরা অঙ্কটা কি করব। এখানে বলা আছে যে লোয়ার রেট, লোয়ার রেটটা আসলে কি এল আর দেওয়া আছে। ধরো হচ্ছে অঙ্কের ভিতরে বলা আছে যে কে এর মান হচ্ছে 10%। কে এর মান বলা আছে কত পার্সেন্ট? 10%। তাহলে এই 10% কে এর মান দিয়ে, মানে কে এর মান 10% ধরে আমি যখন এনপিবিটা করছি তখন আমার এনপিবি বেরোছিল সাপোজ 5,000 টাকা। 5,000 টাকা মানে আমার প্লাসে এনপিবি আসছিল। তো যখনই আমি কে মানে ব্যয়ের হার, যখন আমি এই হারটা বাড়াই দিব, ব্যয় যখন বাড়বে এনপিবির মান তখন কমবে। তার মানে এই এনপিবিটাকে আমি যদি মাইনাস ফিগারে নিতে চাই, তার মানে আমাকে প্লাসে রাখতে হবে আবার মাইনাস ফিগারে নিয়ে যেতে হবে। তাহলে কে এর মানটাকে যদি আমি এখন 10 বাড়াই দেই, 20% করে দেই, করে দিলে দেখা যাবে যে আমার এনপিবি চলে আসছে কত? এনপিবি চলে আসছে -1500 টাকা। ধরো আমার এনপিবি কি চলে আসছে, ঠিক আছে? তাহলে এই যে কে এর মানটা এখানে কত? 10%। এটাকেই বলা হয় কি এল আর, মানে লোয়ার রেট। আবার পরবর্তীতে আমি যে কে এর মান আরো 10% বাড়াই দিয়ে 20% ধরে নিছি, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হায়ার রেট, ঠিক আছে? তারপর এখানে বলছে এনপিবি লোয়ার রেট, তার মানে লোয়ার রেটে এনপিবি কত ছিল? 5,000। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার এনপিবি লোয়ার রেট, আর এটা আমার কি? এনপিবি হায়ার রেট। কেন এটা এনপিবি হায়ার রেট? কারণ দেখো বেশি যখন আমার কে এর মানটা যখন হাই ছিল তখন এনপিবি বেরোছিল -1500। তার মানে এটাই হচ্ছে কি এনপিবি হায়ার রেট। ক্লিয়ার? আবার ইনটু কি হায়ার রেট মাইনাস লোয়ার রেট। এই এই এইচ আর এল আর যখন হবে তখন এখানে বসবে কে এর মান, বসবে কিসের মান? কে এর মান। আর এনপিবি দিয়ে যখন লোয়ার রেট হায়ার রেট থাকবে তখন এনপিবির লোয়ার রেটে যেই মান আসবে ওইটা, আর হায়ার রেটে যে মান আসবে সেই মানটা আমাদের এখানে লিখতে হবে। তো আইআরআর এর সূত্রটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। সূত্রটা কি? প্রথমে লোয়ার রেট প্লাস উপরে হচ্ছে এনপিবির লোয়ার রেট, লোয়ার রেট থেকে মাইনাস দিব কি এনপিবির হায়ার রেট, গুণ হবে কি হায়ার রেট মাইনাস লোয়ার রেট। ঠিক আছে? সূত্রটা যদি খাতায় দুইবার লিখি তাহলে আমাদের সূত্রটা ক্লিয়ার হয়ে যাবে। আর আইআরআর পারতে গেলে আলাদা কোনো কিছু পারতে হবে না, খালি জাস্ট আইআরআর পারতে গেলে এই সূত্রটা খালি আমাদের কি করতে হবে? জানতে হবে। এই সূত্রটা যদি আমি জানি তাহলে আমি আইআরআর কি করতে পারবো, ঠিক আছে? বা হচ্ছে আন্ত আইআরআর আমরা বের করতে পারবো। কারণ আন্ত আইআরআর হার করতে গেলে আমাদের এনপিবি লাগে। এনপিবি যদি আমরা পারি আর আন্ত আইআরআর হারের এই সূত্রটা যদি পারি, আমরা আন্ত আইআরআর হার সহজেই কি করতে পারবো? বের করতে পারবো। ক্লিয়ার সবাই? তাহলে মোটামুটি সূত্রটা আমরা সবাই দেখলাম। আমরা হচ্ছে আবার ফার্স্টের স্লাইডটা একটু দেখি, এই স্লাইডটা আবার একটু দেখি, তারপর আমরা ম্যাথটা শুরু করে দেব। এটার ভিতরে কি বলছে দেখো আবার, অবচয় কর পূর্ব মুনাফার আরেকটা নাম কি? কর পূর্ব নগদ প্রবাহ। কর পূর্ব নগদ প্রবাহ। কর পূর্ব মুনাফার আরেকটা নাম কি? শুধু আয়। কর পরবর্তী মুনাফার আরেকটা নাম কি? নিট মুনাফা আর নিটায়। আর নগদান্ত প্রবাহের আরেকটা নাম কি? কর পরবর্তী নগদ প্রবাহ। কর পরবর্তী নগদ প্রবাহ, ঠিক আছে? কর পরবর্তী নগদ প্রবাহ। আচ্ছা, এখন আমরা সরাসরি ম্যাথে যাই। ম্যাথে আমরা যখন করব আমরা হচ্ছে এনপিভিও করব, পেব্যাক পিরিয়ডও করব, গড় মুনাফার হারও করব, ঠিক আছে? সবগুলো আইআরআরও আমরা করব। 4টা অঙ্কই আছে, এমন অঙ্কই আমরা বেছে বেছে আনছি, আমরা সেই অঙ্কগুলো করব। আশা করি দেখো তো বোঝা যাচ্ছে কিনা, প্রশ্ন কি বোঝা যাচ্ছে? প্রশ্ন তো বোঝা যাওয়ার কথা ইনশাআল্লাহ। সিএফও আর এনসিও সেম। সুমাইয়া, সিএফও সিএফ0 মানে ক্যাশ ফ্লো 0 আর এনসিও দুইটা হচ্ছে সেম, দুইটাই প্রাথমিক বিনিয়োগ বা প্রারম্ভিক বিনিয়োগ, ঠিক আছে? এখানে দেখো বলছে নর্দার্ন কোম্পানির নিকট বিনিয়োগের জন্য 60,000 টাকা আছে। বিনিয়োগের জন্য কত টাকা আছে? বিনিয়োগের জন্য 60,000 টাকা আছে। বিনিয়োগের জন্য 60,000 টাকা কি আছে? বিনিয়োগের জন্য 60,000 টাকা আছে। হলুদ কালি দেখা যাচ্ছে না। বিনিয়োগের জন্য কত টাকা আছে? বিনিয়োগের জন্য আছে 60,000 টাকা। বিনিয়োগের জন্য আছে 60,000 টাকা। তাহলে এই 60,000 টাকা আমার কি? এই 60,000 টাকা হচ্ছে আমার কি? এই 60,000 টাকা হচ্ছে আমার CF0 যদি আমি কি করি? এনপিবি করি। আবার এই 60,000 টাকা হচ্ছে আমার এনসিও যদি আমি কি করি? যদি আমি পেব্যাক পিরিয়ড করি। তার মানে দুইটা জিনিস একই জিনিস। এনপিবি তে ইউজ হয় CF0 আর হচ্ছে পেব্যাকে ইউজ হয় কি? এনসিও। একদম ডিটেইলসে বুঝাই দিতেছি, ওকে?
ওকে, তারপরে হচ্ছে এইখানে দেওয়া আছে দেখো প্রাথমিক বিনিয়োগ, কি বলা আছে? প্রাথমিক বিনিয়োগ, ঠিক আছে। ও সরি, এটা তো বিনিয়োগের জন্য 60,000 টাকা তার কাছে আছে, কিন্তু প্রাথমিক বিনিয়োগ দুইটা প্রকল্পে সে দুইটা ভাবে বিনিয়োগ করছে। তাহলে একটা প্রকল্পে বিনিয়োগ করছে সে 50,000 টাকা। তাহলে এই 50,000 টাকা হচ্ছে কি লাল প্রকল্পের CF0। তাহলে CF0 কিন্তু সকল প্রকল্পের জন্য ওইটা ছিল নরমালি, তাহলে ওইটাকে আমি এখন না ধরি, কারণ ভিতরে আমার আবার কি দেওয়া আছে, আলাদা আলাদা প্রকল্পের টাকাটা দেওয়া আছে, তো এটা আমার ধরা উচিত হবে না, ঠিক আছে, তোমাদের কনফিউশন তৈরি হবে। তাহলে এই যে লাল প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 55,000 টাকা, তাহলে লাল প্রকল্পের CF0 অথবা NCO কত টাকা হবে? NCO হচ্ছে 50,000 টাকা। 55,000 টাকা কি হবে? আবার সবুজ প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ কত হাজার টাকা? 50,000 টাকা। তাহলে সবুজ প্রকল্পের CFO অথবা NCO হবে কত টাকা? 50,000 টাকা। বুঝা যাইতেছে? ওকে ওকে, ঠিক আছে। এরপর দেখেন এইখানে দেখেন একটা কথা বলা আছে, কর পূর্ব নগদ প্রবাহ। কর পূর্ব নগদ প্রবাহ, এই কর পূর্ব নগদ প্রবাহের আরেকটা নাম কি আমাকে কে জানাইতে পারবেন? কর পূর্ব নগদ প্রবাহের আরেকটা নাম আছে, সেই নামটা কি বলেন তো দেখি। কর পূর্ব নগদ প্রবাহ বলতে কি বুঝায়? কর পূর্ব নগদ প্রবাহ বলতে কি বুঝায়? কর পূর্ব নগদ প্রবাহ বলতে কি বুঝায়? এটা বলতে বুঝায় অবচয় ও কর পূর্ব মুনাফা। অবচয় ও কর পূর্ব মুনাফা বুঝায়। অবচয় ও কর পূর্ব মুনাফা বুঝায়, ঠিক আছে। তাহলে শুধু কর পূর্ব নগদ প্রবাহ যেই কথা, অবচয় ও কর পূর্ব মুনাফা একই কথা। আমরা পরীক্ষাতে অনেকেই কর পূর্ব নগদ প্রবাহ দেখে আমরা ভাবি যে শুধুমাত্র করটা দেওয়া বাকি আছে, আমরা এটা থেকে শুধু কর মাইনাস দিয়ে কর পরবর্তী বের করে ফেলি। কিন্তু শুধু কর মাইনাস দিলে হবে না, অবচয় কি করতে হবে? মাইনাস করতে হবে। কেন? কারণ কর পূর্ব নগদ প্রবাহের আরেকটা নাম হচ্ছে অবচয় ও কর পূর্ব মুনাফা। এগুলা কনফিউশন করার জন্য পরীক্ষার হলে তোমাদেরকে কি করবে? দিয়ে দিবে। এই তো রুমকি জাহান, ঠিক আছে, ওকে। তাহলে দেখো প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 5টা বছর এখানে দেওয়া আছে। লাল প্রকল্পের হচ্ছে কি 5 বছরের কি দেওয়া আছে আমার? অবচয় ও কর পূর্ব মুনাফা দেওয়া আছে। তার মানে এটা থেকে অবচয় মাইনাস করতে হবে, তারপরে হচ্ছে কর মাইনাস করতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আবার অবচয় যোগ করতে হবে, কারণ এই অঙ্কের ভিতরে আমার কি নেই? এই অঙ্কের ভিতরে আমার ভগ্নাবশেষ মূল্য নাই, এই কারণে ভগ্নাবশেষ মূল্য আমার শেষ বছরের নিট মুনাফার সাথে যোগ করতে হবে না। সুযোগ ব্যয় বলে দিছে কত পার্সেন্ট? 8%। তাহলে এই 8% হচ্ছে আমার কিসের মান? 8% হচ্ছে আমার কে এর মান। 8% হচ্ছে আমার কিসের মান? 8% হচ্ছে কে এর মান। কর হার বলে দিচ্ছে কত পার্সেন্ট? 35%। তাহলে আমি যে কর ধার্য করব, আমি কর ধরবো কত পার্সেন্ট? আমি কর ধরবো 35% কর আমি কি করব? ধরবো। এই যে কোনটা কি জিনিস আমি একদম সুন্দর করে অঙ্ক থেকে তোমাদেরকে কি করছি? বুঝাই দিছি, আশা করি তোমরা বুঝবা। গতে আমাদেরকে কি বলছে? গতে আমার গয়ের প্রশ্নটা পড়ো। গতে আমাদেরকে কি বলছে? বলছে কি সবুজ প্রকল্পের, আচ্ছা একটা জিনিস বুঝাই দিই পাইছি যখন, পরস্পর বর্জনশীল প্রকল্প কি এটা একটু মনে রাখবা। এইখানে ধরো দুইটা প্রকল্প আছে, ঠিক আছে। এখন পরস্পর বর্জনশীল যদি হয় আমি যে কোনো একটা প্রকল্প গ্রহণ করতে পারবো। ধরো পরস্পর বর্জনশীল প্রকল্প বলছে যে লাল আর সবুজ দুইটা পরস্পর বর্জনশীল প্রকল্প। এখন দুইটা প্রকল্পের এনপিভি আমি বের করলাম, বের করে দেখলাম দুইটা এনপিভির মানই প্লাসে আছে, পজিটিভ আছে, তার মানে দুইটাতে বিনিয়োগ করাই লাভজনক। কিন্তু যেহেতু পরস্পর বিনিয়োগ বর্জনশীল আমি দুইটাতে বিনিয়োগ করতে পারবো না, আমার দেখতে হবে কোনটাতে বিনিয়োগ করলে আমার বেশি লাভ হবে, সেই একটা প্রকল্পতে আমি কি করতে পারবো? বিনিয়োগ করতে পারবো। তাহলে যখনই পরস্পর বর্জনশীল প্রকল্প বুঝায় তার মানে দুইটা প্রকল্প থেকে সর্বোত্তম প্রকল্পে বিনিয়োগ করাকেই বলা হয় পরস্পর বর্জনশীল প্রকল্প। আর যদি বলা হয় স্বাধীন প্রকল্প, মানে স্বাধীন, তখন আমি দুইটার থেকে যদি দুইটাতেই কি হয়? লাভ হয়, আমি দুইটাতেই কি করতে পারবো? বিনিয়োগ করতে পারবো। তার মানে এক কথায় স্বাধীন প্রকল্প হলে দুইটা প্রকল্প হোক, তিনটা প্রকল্প হোক, সবগুলাতেই বিনিয়োগ করা যায় যদি সবগুলাই আমার জন্য লাভবান হয়। আর পরস্পর বর্জনশীল যদি হয়, তিনটা হোক দুইটা হোক, ওইগুলার থেকে সবগুলাই ভালো, কিন্তু কোনটা বেশি ভালো সেইটা দেখে আমার কি করতে হবে? বিনিয়োগ করতে হবে, যদি পরস্পর বর্জনশীল প্রকল্প কি করা থাকে? বলা থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কর পূর্ব নগদ প্রবাহের আরেকটা নাম কি? অবচয় কর পূর্ব মুনাফা। তার মানে কর পূর্ব নগদ প্রবাহের এক নাম হচ্ছে অবচয় কর পূর্ব মুনাফা। এখন আমরা গ নাম্বারটা করব। বলছে সবুজ প্রকল্পের নিট বর্তমান মূল্য নির্ণয় করো। নিট বর্তমান মূল্য মানে কি? এনপিভি, সবুজ প্রকল্পের। তাহলে সবুজ প্রকল্প কোনটা? এই যে এটা হচ্ছে আমার সবুজ প্রকল্প। তার মানে তার কি কর পূর্ব নগদ প্রবাহ? এই যে এইগুলো হচ্ছে তার কর পূর্ব নগদ প্রবাহ। ক্লিয়ার? তাহলে
বিনিয়োগের জন্য কত টাকা আছে? বিনিয়োগের জন্য তার কাছে টাকা আছে হচ্ছে 60,000 টাকা। বিনিয়োগের জন্য তার কাছে টাকা আছে কত টাকা? 60,000 টাকা তার কাছে বিনিয়োগের জন্য আছে। কিন্তু এই যে দেখো তোমাদের যে জায়গায় কনফিউশন তৈরি হবে, এইখানে যে লেখা দিচ্ছে বিনিয়োগের জন্য 60,000 টাকা আছে, তার কাছে 50 লক্ষ টাকা থাকুক, সেটা আমার দেখার কোনো বিষয় না। আমরা পরীক্ষাতে অবচয় নির্ণয়ের সময় যত টাকা হাতে আছে সেটা নিয়ে আসা পড়ি, সেটা আনা যাবে না। আনতে হবে কোনটা? আনতে হবে প্রাথমিক বিনিয়োগে যে টাকাটা বিনিয়োগ করছে সেইটার উপর আমার অবচয় ধরতে হবে। তার হাতে কত টাকা আছে সেটা আমার দেখার বিষয় না। তো যেহেতু আমার অবচয়টা মাইনাস দিতে হবে, চলো তার আগে আমরা আমাদের অবচয়টা কি করি, বের করে আসি। আমরা এখন সরাসরি অঙ্ক করব। আমি যদি নোটপ্যাডে যাই এই লেখাগুলা কিছুই থাকবে না, আবার একটু দেখে নাও কোনটা কোন জিনিস। আমরা এখন সরাসরি এনপিবির অঙ্কটা করব, দেখবো কিভাবে এনপিবির অঙ্ক করে। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের অবচয়টা বের করে নিতে হবে। প্রথমে আমাদের অবচয় বের করে নিতে হবে। আমরা লিখবো অবচয় সমান সমান, অবচয়ের সূত্র লিখবো প্রারম্ভিক বিনিয়োগ, প্রারম্ভিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য ভাগ দিব কত দ্বারা? ভাগ দিব হচ্ছে আয়ুষ্কাল দ্বারা, ভাগ দিব হচ্ছে আয়ুষ্কাল দ্বারা, আয়ুষ্কাল দ্বারা। ঠিক আছে, তাহলে সমান সমান আমার প্রারম্ভিক বিনিয়োগ ছিল সবুজ প্রকল্পের কত হাজার? 50,000। ভগ্নাবশেষ মূল্য ছিল না, মেয়াদ ছিল 5 বছর। তাহলে আমার বার্ষিক অবচয় হবে কত হাজার টাকা? 10,000 টাকা। আবার বার্ষিক অবচয় হবে কত টাকা? আমার বার্ষিক অবচয় হবে হচ্ছে 10,000 টাকা। ঠিক আছে, লাইনটা একটু ছোট করে ফেলি, এক লাইনে করে ফেলি। হবে কত হাজার? 50,000 মাইনাস 0/5 ইকুয়াল টু কত হাজার টাকা? 10,000 টাকা, 10,000 টাকা। কারণ এখানে আমরা এনপিবি করব, এখানে আমরা হচ্ছে কি করব? এনপিবি বের করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এনপিবি বের করার জন্য আমাদের কি লাগে? আমাদের মান লাগে কিসের? এনপিবি করার জন্য আমাদের লাগে হচ্ছে কি? আমাদের লাগে হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। এনপিবি করার জন্য আমাদের লাগে কি? আমাদের লাগে নগদ আন্তঃপ্রবাহ, আন্তঃপ্রবাহ। কিন্তু এই অঙ্কের ভিতরে কিন্তু নগদ আন্তঃপ্রবাহ দেওয়া নাই। তাহলে কি আমি এনপিবি করতে পারবো? পারবো না। তাহলে কি করতে হবে? আমার এই অবচয় কর পূর্ব নগদ প্রবাহ অথবা অবচয় কর পূর্ব নগদ প্রবাহকে আমাকে আগে কনভার্ট করতে হবে নগদ আন্তঃপ্রবাহতে, তারপরে সেই অ্যামাউন্ট দিয়ে আমি এনপিবি করতে পারবো। তাহলে আমরা সরাসরি ম্যাথে যাই। আমি আগে তোমাদের জন্য ছকটা করে রাখছিলাম। তাহলে সবার আগে আমি লিখবো কি? সবার আগে আমি লিখবো অবচয় ও কর পূর্ব মুনাফা, অবচয় ও কর পূর্ব মুনাফা, মুনাফা। কারণ এরই আরেক নাম কি? কর পূর্ব, কর পূর্ব নগদ প্রবাহ। কারণ এরই আরেক নাম হচ্ছে কর পূর্ব নগদ প্রবাহ, কর পূর্ব নগদ প্রবাহ। ঠিক আছে, ওকে। কত টাকা করে দেওয়া আছে? কত টাকা করে দেওয়া আছে? প্রথম বছর আছে কত? 15,600, 16,200। আমি লিখবো 15,600, 16,200। ঠিক আছে, তারপরে লেখা আছে কত? লেখা আছে হচ্ছে 15,000, 13,000, 13,400, 15,000, 13,000, 15,000, 13,000, আর আছে কত? 13,400, 13,400। ওকে, তাহলে আমি আমার যে অ্যামাউন্ট গুলা প্রশ্নতে বলা আছে সেই অ্যামাউন্ট গুলো আমাদের লেখা কি? ডান। এখন এটার থেকে আমরা মাইনাস দিব কি? আমরা মাইনাস দিয়ে দিব অবচয়। আমরা মাইনাস দিয়ে দিব কি? আমরা মাইনাস দিয়ে দিব হচ্ছে অবচয়। তাহলে অবচয় কত টাকা করে ছিল? 10,000 টাকা করে ছিল। 10,000 টাকা করে আমরা সবগুলা থেকে কি করে দেব? মাইনাস করে দেব। 10,000 টাকা করে সবগুলা থেকে মাইনাস করে দেব। 10,000, 10,000, 10,000, আবারও মাইনাস করে দেব 10,000। তাহলে মাইনাস করলে থাকে কত টাকা? মাইনাস করে দিলে থাকবে কত টাকা? বলতো থাকবে কত টাকা? এখানে থাকবে হচ্ছে আমার 5,600 টাকা, এখানে থাকবে আমার 6,200 টাকা, এখানে থাকবে আমার 5,000 টাকা, এখানে থাকবে আমার 3,000 টাকা, আর এখানে থাকবে 3,400 টাকা। এই যে আমি টাকাটা পাইলাম, এই টাকার নাম কি? এই টাকার নাম হচ্ছে আমার কর পূর্ব নগদ প্রবাহ। অন্য কালি দিয়ে লিখি, এই জায়গার নাম হচ্ছে কি? এই জায়গার নাম হচ্ছে কর পূর্ব, সরি, কর পূর্ব মুনাফা, শুধু কর পূর্ব মুনাফা, কর পূর্ব মুনাফা অথবা আয়, কর পূর্ব মুনাফা অথবা কি? অথবা হচ্ছে আয়, কর পূর্ব মুনাফা
অথবা কি, অথবা হচ্ছে শুধু আয়। তাহলে এই যে টাকাটা বের করছে এর নাম কি, এর নাম হচ্ছে কর পূর্ব মুনাফা অথবা কি, অথবা হচ্ছে শুধু আয়। আচ্ছা, তাহলে এখন কি করব, এটার থেকে আমরা মাইনাস দিব কি, এটার থেকে আমরা মাইনাস দিব হচ্ছে করের টাকা। কিসের টাকা, করের টাকা। তাহলে কর কত পার্সেন্ট বলে দিছিল প্রশ্নে, 35%। এই যে কর কত পার্সেন্ট বলে দিছিল, কর বলে দিছিল 35%। এই কারণে আমার 35% কর ধরতে হবে। কোন টাকার উপরে, এই 5600 উপরে, 6200 উপরে, তারপরে হচ্ছে 5000, এগুলোর উপরে আমার 35% করে কি ধরতে হবে, কর ধরতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে 5600 ইন্টু কত পার্সেন্ট, 35%, হয় হচ্ছে 1960 টাকা। এটা কি করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। আবার 6200 ইন্টু কত পার্সেন্ট, 35%, এটা হবে কত, 2170 টাকা। আমার কি করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। 5000 ইন্টু 35%, যারা বুদ্ধিমান তারা এখন আমার সাথে সাথে অঙ্কগুলো করে ফেলবে। ঠিক আছে, তাহলে তার আবার রাত্রে এত প্র্যাকটিস করতে হবে না। আবার 3000 ইন্টু কত পার্সেন্ট, 35 শিফট পার্সেন্ট, হবে হচ্ছে 1050, 1050 টাকা কি মাইনাস। 3400 ইন্টু 35% হবে কত, 1190। এটা কি করে দেবো আমরা, মাইনাস করে দেবো। তাহলে মাইনাস করলে আমরা যে টাকাটা পাই, মাইনাস করলে আমরা যে টাকাটা পাই সেটা হবে কর পরবর্তী নগদ প্রবাহ। মাইনাস করলে আমরা যে টাকাটা পাবো সেই টাকার নাম হবে কি, সেই টাকার নাম হবে কর পরবর্তী, কর পরবর্তী মুনাফা বা হচ্ছে নিট মুনাফা, বা হচ্ছে নিট মুনাফা, অথবা আরেকটা নাম আছে, নাম কি, নিট আয়, নিট আয়। তাহলে এই তিনটার যে কোনো একটা কি হইতে পারে, নাম হইতে পারে। এই তিনটার যে কোনো একটা কি হইতে পারে, আমার নাম হইতে পারে। ক্লিয়ার? আমার আমার হচ্ছে দুইটা ক্লাস আছে, দুইটা ক্লাস কিন্তু। ওকে, এখন আমরা এই টাকাগুলো কি করব, এই টাকাগুলো হচ্ছে আমরা মাইনাস করব। তাহলে 5600 মাইনাস কত, 1960, এখানে হবে কত, এখানে হবে 3640, এখানে হবে কত, 3640। তারপরে এখানে 6200 মাইনাস কত, 2170, এখানে হবে 4030 টাকা, 4030 টাকা, 4030 টাকা। এটা মাইনাস করলে হয়ে যাবে 3250 টাকা, 3250 টাকা। এটা মাইনাস করলে হয়ে যাবে 1950 টাকা, 1950 টাকা। আর এটা করতে হবে 3400 মাইনাস 1190, এটা মাইনাস করলে হবে 2210 টাকা, 2210 টাকা। তাহলে এই টাকাগুলোর নাম কি, কর পরবর্তী মুনাফা অথবা নিট মুনাফা, কর পরবর্তী মুনাফা অথবা নিট মুনাফা। আমাকে যদি ARR করতে বলতো, কি করতে বলতো, ARR বা গড় মুনাফার হার, গড় মুনাফার হার যদি আমাকে করতে বলতো, গড় মুনাফার হার যদি আমাকে করতে বলতো, তাহলে এই মানটা দিয়ে আমরা গড় মুনাফার হার করে ফেলতে পারতাম। ঠিক আছে, কারণ গড় মুনাফার হার করতে গেলে কর পরবর্তী নিট মুনাফা আমাদের কি হয়, দরকার হয়। এখন এর সাথে আমাদের আবার যোগ দিতে হবে অবচয়, এর সাথে আবার যোগ দিতে হবে কি, যোগ দিতে হবে হচ্ছে আমাদের অবচয়ের টাকা, যোগ দিতে হবে অবচয়ের টাকা। কত টাকা করে, 10,000 টাকা করে, 10,000, 10,000, 10,000, 10,000, 10,000। ওকে, তাহলে এখন আমরা যে ব্যালেন্সটা পাবো সেই ব্যালেন্সটা হচ্ছে আমার কি, 13,640, 14,030, 13,250, 11,950, 12,210। তাহলে এই টাকাগুলো আমার কি, এই টাকাগুলো হচ্ছে আমার নগদ আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ অথবা কর পরবর্তী, কর পরবর্তী নগদ প্রবাহ, কর পরবর্তী নগদ প্রবাহ। তাহলে এই দুইটা নাম হচ্ছে নগদ আন্তঃপ্রবাহের হইতে পারে, নগদ আন্তঃপ্রবাহ অথবা কর পরবর্তী নগদ প্রবাহ। তাহলে অঙ্কটা একটু দেখো, নামগুলো একটু দেখো, সবগুলোই হচ্ছে কি অনেক মানে একটু সহজেই কিন্তু আবার জটিল মনে হইতে পারে। ঠিক আছে, অবচয় যোগ করতে হইলে আবার মাইনাস দিছিলেন কেন, দেখো অবচয় আমরা মাইনাস দিছিলাম কেন, কারণ অবচয় হচ্ছে এমন একটা ব্যয় যেই ব্যয়ের উপর প্রতিষ্ঠান চাইলে
আমাদের বিজনেসের আইনে লতে বলা আছে যদি কেউ চায় আইএফআরএস এ অ্যাকাউন্টিং এর নীতিতে অবচয়ের উপরে সে তার কর দিতে হবে না। তার মানে প্রতিটা প্রতিষ্ঠান সে যে অবচয়ের টাকাটা ধার্য করে সেই অবচয়ের টাকার উপরে তাকে কর দিতে হয় না। তাহলে আমি যদি অবচয়টা আগে মাইনাস করে না নিতাম তাহলে এই 10,000 টাকার উপর আমার কি করতে হইতো, ট্যাক্স দিতে হইতো। তার মানে পুরা 15,600 টাকার উপরে আমাকে কি করতে হইতো, কর দিতে হইতো 35% হারে। কিন্তু অবচয় আমি 10,000 টাকা করে দেখাইছি যে আমার অবচয় হয়েছে 10,000 টাকা। এই কারণে আমি 15,600 থেকে 10,000 মাইনাস দিছি আমার কর পূর্ব মুনাফা। তার মানে আমার কর পূর্ব মুনাফা ছিল কত টাকা, 5,600 টাকা। এই 5,600 টাকার উপরে এখন আমি কি করছি, সরকারকে ট্যাক্স দিচ্ছি, আমার ট্যাক্সের পরিমাণ অনেক কম আসছে, ঠিক আছে। তারপরে আমার বেরোছিল কি, কর দেওয়ার পরে আমার মুনাফাটা বেরোছিল। এখন তো আমার আন্তঃপ্রবাহ বের করতে হবে, আমার প্রতিষ্ঠানে কত টাকা আসছে, কর বাদ দেওয়ার পর আমার প্রতিষ্ঠানে টোটাল কত টাকা ঢুকছে সেটা আমার নির্ণয় করতে হবে। এই কারণে 10,000 টাকা তো আমার প্রতিষ্ঠানেই থাকবে, টাকাটা তো প্রতিষ্ঠানের বাইরে চলে যেতেছে না। এই কারণে এই অবচয়ের টাকাটা আবার শেষে যোগ করে দিতে হয়েছে। আমার প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ করছে কত টাকা, 13,650 টাকা। অবচয়টা মাইনাস দেওয়ার কারণ হচ্ছে যাতে আমার করটা কি দিতে হয়, কম প্রদান করতে হয়। এই কারণে আমরা অবচয়টাকে কি করছি, মাইনাস করছি, ঠিক আছে। ওকে, তাহলে এখন এগুলো বেরোচ্ছে আমার কিসের মান, এগুলো বেরোচ্ছে আমার নগদ আন্তঃপ্রবাহের মান। এগুলো বেরোচ্ছে আমার কিসের মান, নগদ আন্তঃপ্রবাহের মান। এখন আমি কি করব, এখন আমরা হচ্ছে সূত্রটা লিখবো। এখন আমরা কি করব, আমরা হচ্ছে সূত্রটা লিখবো। সূত্রটা কি, সূত্রটা হইতেছে উপরে হচ্ছে কি, সরি উপরে হচ্ছে কি CF1, নিচে হচ্ছে 1 প্লাস K টু দি পাওয়ার 1, ঠিক আছে। আবার প্লাস ডট ডট দিয়ে দিব, অনেকগুলা প্লাস দিয়ে দিব। তারপরে লিখবে এখানে কি, এখানে লিখবো CF5 1 প্লাস K টু দি পাওয়ার 5, ঠিক আছে। 1 প্লাস K টু দি পাওয়ার 5, কারণ আমার এখানে বছর আছে কয়টা, 5টা। তাহলে মাঝখানে এগুলা ডট ডট দিয়ে দিচ্ছি কেন, এগুলো আমার না লিখলেও চলবে, এগুলো আমি পরে যখন অঙ্ক করব তখন লিখতে পারবো। আর কারো যদি মনে হয় আমি এইভাবে লিখতে পারবো না, আমি 5টাই লিখবো, তো তুমি প্লাস দিয়ে দিয়ে 2 3 4 5 এভাবে 5 পর্যন্ত যাইতে পারো, কোনো কি নাই, সমস্যা নাই। তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে দেব, মাইনাস করে দিব কি, মাইনাস করে দিব CF0, মানে আমাদের প্রারম্ভিক বিনিয়োগ। সমান সমানের নিচে সমান সমান, একটা ঘর, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মাইনাস। ওকে, প্রথম একটু বেশি বড় হয়ে গেছে। তাহলে প্রথম বছরের CF কত ছিল, প্রথম বছরের CF আমার কত ছিল, প্রথম বছরের CF আমার ছিল 13,640 টাকা, 13,640। তারপরেরটা হচ্ছে 14,030। প্রথমটা 13,640, আমি এখানে লিখবো 13,640। তারপরেরটা কি ছিল, তারপরেরটা ছিল 14,030, 14,030, আমি এখানে লিখবো 14,030। তারপরেরটা ছিল 13,250। এরপরেরটা ছিল কত, 11,950, 11,950, 11,950। এরপরেরটা ছিল 12,000, 12,210, 12,210, 12,210। এখন দেখো 1 প্লাস কে, 1 প্লাস কে এর মান কত, এই যে আমাদের প্রশ্নে বলা আছে কি, প্রশ্নে বলা আছে সুযোগ ব্যয় কত পার্সেন্ট, 8%। এটাই আমার কিসের মান ছিল, এটাই হচ্ছে আমার কে এর মান ছিল। তাহলে কে এর মান কত পার্সেন্ট, 8%। কে এর মান কত পার্সেন্ট, 8। তাহলে লিখবো 0.08, পাওয়ার হবে কত, 1। এখানে হবে 1 প্লাস 0.08, পাওয়ার হবে কত, 2। এখানে হবে কত, 1 প্লাস 0.08, পাওয়ার হবে কত, 3। 1 প্লাস 0.08, পাওয়ার হবে কত, 4। 1 প্লাস 0.08, পাওয়ার হবে কত, 5। আর আমার CF0 এর মান ছিল কত, সবুজ প্রকল্পে বিনিয়োগ ছিল কত টাকা, 50,000 টাকা। এটাই ছিল কি সবুজ প্রকল্পের CF0, ক্যাশ ফ্লো 0। তাহলে আমি এখন মাইনাস করে দিব কত হাজার টাকা, 50,000 টাকা, 50,000 টাকা। ক্যালকুলেশন করার পর যেটা আমার মান বেরোবে সেটাই হচ্ছে আমার কি, এনপিবির মান। আমরা একটু দ্রুত ক্যালকুলেশনটা করি, আমরা একটু দ্রুত ক্যালকুলেশনটা কি করে ফেলি। তাহলে এটা প্রথমে করি, 1.08 পাওয়ার 1, 13,640 ভাগ অ্যান্সার। এটার মান বের হবে হচ্ছে আমার 12,629.62 প্লাস, এটা করি 1.08 পাওয়ার হচ্ছে 2,
14,030 ভাগ অ্যান্সার, এটার মান বেরোয় হচ্ছে 12,028.46 টাকা, প্লাস এটা করি 1.08 পাওয়ার হচ্ছে 3 ভাগ দিব কত 13,250 কে ভাগ দিব অ্যান্সার দ্বারা, আমার এটা বেরোয় হচ্ছে 10,518.27 টাকা। তারপর একটা 1.08 পাওয়ার হচ্ছে 4, 11,950 কে ভাগ দিব হচ্ছে অ্যান্সার দ্বারা, আমার এখানে বেরোয় হচ্ছে 8,783.60 টাকা। তারপরেরটা হচ্ছে 1.08 পাওয়ার হচ্ছে 5, 12,210 ভাগ হচ্ছে অ্যান্সার, আমার বেরোয় হচ্ছে 8,309.92 টাকা। মাইনাস হবে কত, মাইনাস হবে 50,000 টাকা, মাইনাস হবে কত টাকা, মাইনাস হবে 50,000 টাকা। তাহলে সবগুলো যোগ করি, যোগ 12,629.62 প্লাস 12,028.46 প্লাস 10,518.27 প্লাস 8,783.60। এখন এটা থেকে মাইনাস দিব কত, মাইনাস দিব 50,000 টাকা। তাহলে এটা বের হয় আমার 52,269.87 মাইনাস কত হাজার, 50,000 টাকা। তাহলে সমান সমান আমার ফাইনাল রেজাল্ট বেরোবে কত হাজার, আমার ফাইনাল রেজাল্ট বেরোবে কত হাজার, বেরোবে হচ্ছে 2,269.87 টাকা। তাহলে দেখো এনপিভির মান কিন্তু এখানে কি ধনাত্মক, এনপিভির মান এখানে কি, এনপিভির মানটা এখানে কি, এনপিভির মানটা কিন্তু ধনাত্মক, এনপিভির মানটা কিন্তু কি ধনাত্মক একটা মান আমার এনপিভিতে আসছে, ঠিক আছে। তাহলে যেহেতু মানটা পজিটিভ আসছে, তার মানে এই প্রকল্পে বিনিয়োগ করা আমার জন্য কি লাভজনক, ঠিক আছে। তাহলে গতে আমাদের প্রশ্ন করছিল কি, গতে আমাদেরকে প্রশ্ন করছিল সবুজ কোম্পানির সবুজ প্রকল্পের নিট বর্তমান মূল্য নির্ণয় করতে, আমরা সবুজ প্রকল্পের নিট বর্তমান মূল্য কি করলাম, নির্ণয় করলাম। তারপরে দেখো ঘতে বলছে কি, ঘতে বলছে কি, বলছে নর্দার্ন কোম্পানি কোন প্রকল্পটি গ্রহণ করবে, গাণিতিক ব্যাখ্যা সহ মন্তব্য করো। তাহলে কোম্পানির নাম হচ্ছে নর্দার্ন কোম্পানি। আমরা কি করছি, আমরা সবুজ প্রকল্পের কি করছি, এনপিবি নির্ণয় করছি। কত টাকা আমাদের এনপিবি নির্ণয় ছিল, আমাদের এনপিবি নির্ণয় হচ্ছে 2,270 টাকা। তাহলে এই সবুজ প্রকল্পের এনপিবি হয়েছিল কত, 2,270 টাকা, 2,270 টাকা। এখন আমাদের কি করতে হবে, নর্দার্ন কোম্পানি কোন প্রকল্পটি গ্রহণ করবে সেইটা জানার জন্য আমাদের এই লালেরও কি করতে হবে, এনপিবি নির্ণয় করতে হবে, লালেরও আমাদের এনপিবি কি করতে হবে, নির্ণয় করতে হবে। দুইটা এনপিবির ভিতরে যার এনপিবি বেশি সেইটাতে সে বিনিয়োগ করবে। আমরা ধরে নিলাম লালের এনপিবি হয়েছে 1,000 টাকা, কারণ আমরা তো দুইটা, যদি এই ঘ নাম্বারেও আমার এনপিবি বের করতে হবে কিসের, লালের এনপিবি আমাদের বের করতে হবে। আমরা তো সবুজের এনপিবি বের করলাম, যেভাবে সবুজের এনপিবি বের করছি ঠিক একই উপায় আমরা লালেরও কি করতে হবে, আমাদের এনপিবি বের করতে হবে। ধরে নিলাম লালের এনপিবি বের হচ্ছে 1,000 টাকা, কত টাকা, 1,000 টাকা। তাহলে কোন প্রকল্পের এনপিবি বেশি, দেখো সবুজ প্রকল্পের এনপিবিটা কিন্তু বেশি, তাহলে আমি তখন সবুজ প্রকল্পটা কি করব, গ্রহণ করব। যদি এমন হয়ে যায় যে এনপিবি লালের বের হয়ে গেছে 3,000 টাকা, লালের এনপিবি বের হয়ে গেছে কত টাকা, 3,000 টাকা, তাহলে সবুজ প্রকল্প গ্রহণ করব না, লাল প্রকল্পের এনপিবি বেশি, আমরা লাল প্রকল্প কি করব, গ্রহণ করব। তাহলে ঘয়ের অ্যান্সার হচ্ছে সেটাই। আমরা এখন লাল প্রকল্পের এনপিবিও বের করব, বের করার পর গতে যে আমরা সবুজ প্রকল্পের নিট বর্তমান মূল্য বা এনপিবি বের করছি, দুইটার সাথে আমরা তুলনা করব। যেই এনপিবির অ্যামাউন্ট বেশি হবে সেই এনপিবি গ্রহণযোগ্য, যেই এনপিবির অ্যামাউন্ট বেশি হবে পজিটিভ সাইডে সেটাই কি গ্রহণযোগ্য। এখন এটা যদি -3,000 হয়ে যায় তাহলে তো আমি জীবনে এটা কি করব না, গ্রহণ করব না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই সৃজনশীলটা আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন এই সৃজনশীলটা একটু দেখি। প্রশ্ন কি, এই লেখাটা কি বোঝা যাইতেছে, এই লেখাটা কি বোঝা যাচ্ছে কিনা একটু বলো। ওকে, এই প্রশ্নটা পড়ো। এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2022 সালের অনেক কনফিউজিং একটা প্রশ্ন। ওকে, এই প্রশ্নটা একটু দেখো, সহজ করে বুঝাই দেই। প্রশ্নটাকে পড়ো। বলছে কি, জনাব হেলাল একজন ঠিকাদার, তাহার চুক্তিভিত্তিক কাজসমূহ সঠিক সময়ে সম্পন্ন করার জন্য একটি মিক্সার মেশিন ও একটি খোয়া ভাঙা মেশিন দরকার। তার কি কি দরকার দেখো,
তার একটা মিক্সার মেশিন দরকার, আর একটা কি দরকার, খোয়া ভাঙা মেশিন দরকার, মানে মেশিন খোয়া ভাঙে। প্রতিটি মেশিনের দাম কত টাকা? এই যে প্রতিটি মেশিনের দাম কত টাকা বলে দিচ্ছে, প্রতিটি মেশিনের দাম বলে দিচ্ছে 1 লক্ষ টাকা। প্রতিটি মেশিনের দাম কত টাকা বলে দিচ্ছে, প্রতিটি মেশিনের দাম বলে দিচ্ছে কত টাকা, 1 লক্ষ টাকা। ঠিক আছে, ওকে। তাহলে এখন এই যে 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকাই হচ্ছে আমার কি, দুইটা মেশিনেরই কি CF0 অথবা NCO অথবা কি NCO। এই 1 লক্ষ টাকায় আমার প্রতিটা মেশিন, যেহেতু বলছে প্রতিটি মেশিন, তার মানে দুইটা মেশিন, মিক্সার মেশিন হোক খোয়া ভাঙা মেশিন হোক, দুই মেশিনেরই আমার ক্যাশ ফ্লো CF0 বা NCO কত টাকা, নিট বিনিয়োগ কত টাকা, 1 লক্ষ টাকা। বলছে আগামী 5 বছর পর মিক্সার মেশিনটি 50,000 টাকায় ও খোয়া ভাঙা মেশিনটি 10,000 টাকায় কি করা যাবে, বিক্রয় করা যাবে। তাহলে এই যে অ্যামাউন্ট গুলা 10,000 টাকা, এই যে অ্যামাউন্ট 50,000 টাকা, এগুলো কি, এগুলো কি, এগুলো হচ্ছে আমার ভগ্নাবশেষ মূল্য, এগুলো হচ্ছে আমার ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য। কারণ 5 বছর পরে খোয়া ভাঙা মেশিন বিক্রি করলে 10,000 টাকা পাবে। তার মানে মেয়াদ কত বছর, 5 বছর। 5 বছর পরে যখন এটা ভাঙার হিসেবে বিক্রি করবে তখন কত টাকা পাবে, 10,000। আর হচ্ছে মিক্সার মেশিনটি কত টাকায় বিক্রি করতে পারবে, 50,000। তাহলে 50,000 আর 10,000 হচ্ছে আমার কি, ভগ্নাবশেষ মূল্য, আমার হচ্ছে কি ভগ্নাবশেষ মূল্য। তারপর বলছে মিক্সার মেশিনটি থেকে উক্ত 5 বছরে অবচয় ও করপূর্ব মুনাফা হবে, দিয়ে দিছে কোন মেশিন থেকে, মিক্সার মেশিন থেকে। মিক্সার মেশিন থেকে কত টাকা, 10,000, 15,000, 20,000, 25,000, 30,000 টাকা। কর হার বলে দিচ্ছে 25%, তার মানে কর ধরতে হবে কত পার্সেন্ট হারে, 25%। আগের অঙ্কে ধরছি 35% হারে। আর যদি প্রশ্নের ভিতরে কর হার দেওয়া না থাকে, কোনো কিছু দেওয়া না থাকে, তাহলে তোমরা 35% ধরে কি করবা, কর হার ধরে করবা, কারণ নর্মালি প্রতিষ্ঠানের কর হার হচ্ছে 35%। অবচয় সরলরৈখিক পদ্ধতিতে ধার্য করা হয়। অপরদিকে এই যে গ নাম্বারের প্রশ্ন বলছে কি, অপরদিকে খোয়া ভাঙা মেশিনটি হতে প্রতি বছর 15,000 টাকা আয় হবে। বাট্টার হার 12%, মানে এটা কিসের মান, 12% কিসের মান, কে এর মান। বাট্টার হার 12%। তিনি যে কোনো একটি মেশিন ক্রয় করতে ইচ্ছুক। এখন তিনি কোন মেশিন ক্রয় করবে তিনি বুঝতেছে না। ঠিক আছে, গতে প্রশ্ন করছে উদ্দীপক অনুযায়ী মিক্সার মেশিনটির মূল্য কত বছরে ফেরত পাওয়া যাবে। তাহলে মিক্সার মেশিনটির মূল্য কত বছরে ফেরত পাওয়া যাবে, তাহলে সে কি বের করছে, পে ব্যাক পিরিয়ড। কত বছরে ফেরত পাওয়া যাবে মানে কি, পে ব্যাক পিরিয়ড সে কি করছে, নির্ণয় করছে। ওকে, তাহলে এখন দেখো এই জায়গায় আমাদের দুইটা অঙ্কের পে ব্যাক পিরিয়ড করতে হবে, দুইটা অঙ্কেরই পে ব্যাক পিরিয়ড করতে হবে। আমাদের মিক্সার মেশিনেরও পে ব্যাক পিরিয়ড করতে হবে, আমাদের হচ্ছে কি আবার খোয়া ভাঙা মেশিনেরও পে ব্যাক পিরিয়ড করতে হবে। কিন্তু তোমাদের কাছে অঙ্ক শুরু করার আগে আমার একটা প্রশ্ন, তারপরে অঙ্কটা শুরু করব। ঠিক আছে, প্রশ্নটা কি, প্রশ্নটা আমি শুধু দেখো এই মিক্সার মেশিনের মূল্য কত হবে এটা তোমরা নিজেরা করবা, আমি বলে দিব কিভাবে করতে হবে। আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি সেটা ভালো করে বুঝো, আমি ঘ নাম্বারটা বুঝাবো, কারণ ঘ এর ভিতরে আমার এই খোয়া ভাঙা মেশিনেরটা আমার কি বের করতে হবে। এইখানে দেখো বলে দিছে অপরদিকে খোয়া ভাঙা মেশিন হতে প্রতি বছর 15,000 টাকা আয় হবে। তাহলে এই যে 15,000 টাকা আয় হবে, তোমরা আমাকে কমেন্টে বলো যে এটা কিসের টাকা দেওয়া আছে। 15,000 টাকা যে আয় হবে এটা কিসের টাকা দেওয়া আছে, একটু কমেন্টে বলো তো দেখি। এটা কি নগদ আন্তঃপ্রবাহ নাকি এটা কি, এটা একটু বলো তো। বলো তো দেখি কারা কারা বলতে পারো। 15,000 টাকা কিসের টাকা দেওয়া আছে একটু বলো। এটা কি 15,000 টাকাটা কি, নগদ আন্তঃপ্রবাহ নাকি, এটা শুধু বলো, এটা কি নগদ আন্তঃপ্রবাহ। কে বলছে অবচয় করপূর্ব মুনাফা, মায়ের নগদ আন্তঃপ্রবাহ না, এটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ না। এটাকে কি ধরতে হবে, এই যে শুধু আয় বলছে এটাকে কি ধরতে হবে, শুধু আয় বলছে এটাকে কি ধরতে হবে। দেখি কে বলতে পারে, অনেকজন লাইভটা দেখতেছে, কে বলতে পারবে এটা কি। এই যে 15,000 টাকা আয় বলছে, আমি অঙ্কটা কিভাবে করব, এটাকে কি আমি নগদ আন্তঃপ্রবাহ ধরে ফেলবো নাকি এটাকে আমি কি ধরবো, এটা আমি কি ধরবো, এটাকে আমি ধরবো।
কর পরবর্তী মুনাফা, এটাকে আমি কি ধরবো? কর পরবর্তী মুনাফা, এটাকে কি ধরবো? কর পরবর্তী মুনাফা, ঠিক আছে। ও সরি, কর পূর্ব মুনাফা, কর পূর্ব মুনাফা। নরমালি পরীক্ষাতে যখন আয় লেখা থাকে তখন এই আয়ের টাকাটাকে তারা কর পরবর্তী মুনাফা হিসেবে ধরে, কর পরবর্তী মুনাফা হিসেবে ধরে। কিন্তু আমরা বইয়ে শিখছি কি, যে আয় যদি দেওয়া থাকে, শুধু যদি আয় দেওয়া থাকে তাহলে তাকে কর পূর্ব মুনাফা ধরে কি করতে হয়? অঙ্ক করতে হয়। তোমরা যখন অনেকে টেস্ট পেপার সলভ করবা তখন দেখবা এই আয়ের টাকাটাকে তারা ধরছে কি, আয়ের টাকাটাকে তারা ধরছে কর পরবর্তী মুনাফা। কিন্তু নিয়ম অনুযায়ী শুধু যদি আয় বলা থাকে তাহলে তাকে কর পূর্ব মুনাফা ধরতে হবে, কারণ এখানে কিন্তু নিট কথাটা কি করা হয় নাই, নিট কথাটা উল্লেখ করা হয় নাই। যদি নিট কথা উল্লেখ থাকতো তাহলে আমি বুঝতাম করের টাকাও দেওয়া শেষ। কিন্তু তার মানে কি, তোমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে টেস্ট পেপারে কি ভুল করছে? অবশ্যই টেস্ট পেপারে কি করছে? ভুল করছে। আমার আয় মানে শুধু আয়, মানে ফিনান্সের ভাষায় আয় মানে হচ্ছে কর পূর্ব মুনাফা। এখন আমি কি করি নাই? কর দেই নাই। যখন আমি কর দিব তখনই সেটা হবে নিট আয়, ঠিক আছে। তার মানে শুধু আয় মানে কি? কর পূর্ব মুনাফা। এখানে দেওয়া আছে 15,000 টাকা কর পূর্ব মুনাফা দেওয়া আছে, আমার কি দেওয়া আছে? কর পূর্ব মুনাফা হচ্ছে দেয়া আছে, ঠিক আছে। ওকে ওকে, না ফিনান্স ফার্স্ট পেপার হচ্ছে ইজি থাকে, ফিনান্স ফার্স্ট পেপার হচ্ছে ইজি থাকে। তাহলে এইটা, এই অঙ্কটা যদি আমরা এখন করতে যাই আমাদের কি করতে হবে? এই অঙ্কটা যদি আমাদের করতে যাই আমাদের কি করতে হবে? দেখো, আমরা প্রথমে ঘরটা করি, বেশি বড় লাগবে না, 5 বছর না, 5 বছর হলে তো হবে না, একটু বড় করে নিতে হবে। পাঁচটা বছর আমাদের নিতে হবে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। ওকে, তাহলে প্রথমে হবে কি? এখানে হবে কি? বিবরণ। এখানে হবে পরিমাণ, মানে টাকার পরিমাণ। এখানে হবে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। তাহলে আমাদের টাকাটা কি দেওয়া আছে? আমাদের টাকাটা দেওয়া আছে কর পূর্ব মুনাফা, কর পূর্ব মুনাফা। মাইনাস দিতে হবে কি? মাইনাস দিতে হবে কর। কত পার্সেন্ট? কর হচ্ছে 25%। তাহলে কর পূর্ব মুনাফা প্রতি বছরে কত টাকা? প্রতি বছরে 15,000 টাকা। এই অঙ্কটা একটু বুঝো, অঙ্কটা কিন্তু মজা আছে। প্রতি বছর কত টাকা? 15,000 টাকা। প্রতি বছর কত টাকা? 15,000 টাকা। আমি লিখে দিলাম 15,000 টাকা। তাহলে 25%-এ কত টাকা আসে? 25%-এ কত টাকা আসবে? 15,000-এর 25%-এ আসবে কত টাকা? 25%-এ আসবে 3,750 টাকা। তাহলে সবগুলোতেই তো 3,750, 3,750, 3,750, 3,750, 3,750। আমরা এই টাকাটা কি করে দেব? মাইনাস করে দেব, মাইনাস করে দেব। তাহলে যে মান আসবে সবগুলাতে আসলে একই মান। তাহলে 15,000 মাইনাস অ্যান্সার, সরি 15,000 মাইনাস 3,750 হয়েছে কত? 11,250, 11,250, 11,250, 11,250, 11,250। তাহলে এই টাকাটা কিসের টাকা? এই টাকাটা কিসের টাকা? এই টাকাটা হচ্ছে আমার কর পরবর্তী মুনাফা, কর পরবর্তী, কর পরবর্তী মুনাফা অথবা নিট আয়, অথবা কি নিট আয়, নিট আয়। এর সাথে আমার যোগ দিতে হবে কি এখন? এর সাথে আমার যোগ দিতে হবে অবচয়, যোগ দিতে হবে কি? অবচয়। তাহলে অবচয় কি আমরা বের করছি? অবচয় আমরা বের করি নাই, অবচয়টা বের করি। তাহলে আমি লিখি অবচয়, অবচয় সমান সমান, দেখো আমার মূল্য কত টাকা ছিল? আমার মিক্সার মেশিনের দুইটার মূল্যই ছিল 1 লক্ষ টাকা, কিন্তু খোয়া ভাঙা মেশিনের, খোয়া ভাঙা মেশিনের অবচয় ছিল 10,000 টাকা। খোয়া ভাঙা মেশিনের অবচয় ছিল কত টাকা? 10,000 টাকা। মেয়াদ ছিল কত বছর? মেয়াদ ছিল হচ্ছে 5 বছর। তাহলে আমি এখানে লিখতে পারি কি? লিখতে পারি ক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস কি? মাইনাস হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, নিচে হচ্ছে কি? আয়ুষ্কাল, নিচে হচ্ছে
আয়ুষ্কাল, নিচে হচ্ছে কি আয়ুষ্কাল। তাহলে সমান সমান যদি দেই, আমি লিখবো 1 লক্ষ টাকা মাইনাস 10,000 ভাগ হচ্ছে 5। তাহলে 90,000কে যদি আমরা 5 দিয়ে কি করি ভাগ দিই, আমাদের বেরোবে কত? 18,000 টাকা। 18,000 টাকা। ওকে, তাহলে অবচয় বেরোচ্ছে কত টাকা? আমাদের অবচয় বেরোচ্ছে আমাদের 18,000 টাকা। আমরা এখানে কত টাকা করে যোগ করে দেব? 18,000 টাকা করে যোগ করে দেব। 18,000 18,000 18,000 18,000 18,000 টাকার অ্যামাউন্ট কিন্তু কি আসবে? সেমই আসবে। টাকার অ্যামাউন্ট কিন্তু কি আসবে? সেমই আসবে। তাহলে 18,000 যোগ করে দিলে কত হয়? 18,000 যোগ 11,250, তাহলে হবে 29,250। 29,250 29,250 29,250 29,250 29,250। দেখেন, যদি আমার অঙ্কে ভগ্নাবশেষ মূল্য দেয়া না থাকতো, কথাটা মনোযোগ দিয়ে শুনেন, যদি আমার অঙ্কে ভগ্নাবশেষ মূল্যটা দেওয়া না থাকতো, এই যে ভগ্নাবশেষ মূল্য কত বলা আছে? 10,000 টাকা। খোয়া ভাঙা মেশিনের ভগ্নাবশেষ মূল্য কত বলা আছে? কত টাকা? 10,000 টাকা। এই ভগ্নাবশেষ মূল্যটা যদি বলা না থাকতো, তাহলে খোয়া ভাঙা মেশিনের জন্য আমার সূত্র হইতো কোনটা? আমার সূত্র হইতো অসমান যে সূত্রটা, সেইটা। অসমানের যে সূত্রটা, সেই সূত্রটা আমার কি হইতো? তাহলে অসমানের সূত্র ছিল কোনটা? অসমানের সূত্র ছিল কোনটা? দেখেন, অসমানের সূত্র ছিল হইতেছে এই যে এইটা, পে ব্যাক পিরিয়ড ইকুয়াল টু উপরে কি প্রারম্ভিক বিনিয়োগ, উপরে থাকতো প্রারম্ভিক বিনিয়োগ, নিচে থাকতো কি? নিচে থাকতো হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ বা বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। এই সূত্রটা হইতো কখন? যদি অঙ্কে ভগ্নাবশেষ মূল্য বলা না থাকতো। এখন অঙ্কে ভগ্নাবশেষ মূল্য বলা না থাকলে এই যে সবগুলো অ্যান্সার আমার কিটা ছিল, সমান হয়ে গেছিল। কিন্তু অঙ্কে একটা ন্যাজ লাগাই দিছে, কি বলছে? একটা ভগ্নাবশেষ মূল্য তোমাকে দিয়ে দিছে। তাহলে আমার প্লাস করতে হবে কি? আমার প্লাস করতে হবে ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য কত টাকা? 10,000 টাকা। কোন বছরের সাথে প্লাস করব? শেষ বছরের সাথে প্লাস করব। কত টাকা? 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। এই যে 10,000 টাকা যখন আমি শেষ বছরের সাথে কি করে দিলাম? যোগ করে দিলাম, তখন আমার কি হয়ে গেল? আমার মানগুলা কিন্তু আর একরকম থাকলো না। আমার মানগুলা কি হয়ে গেছে? আমার মানগুলা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আমার মানগুলা এখন চেঞ্জ হয়ে গেছে। সবগুলা সেম আছে, কিন্তু শেষের বছরেরটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। আর সেম নাই, হয়ে গেছে 39,250 টাকা। 39,250 টাকা। তাহলে সবগুলা সেম, শেষেরটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। যেহেতু শেষেরটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমি প্রতিটা সমান থাকলে পেব্যাক পিরিয়ডের যে সূত্র, সেই সূত্র দিয়ে অঙ্ক করতে এখন আমি পারবো না। অসমান হলে যেভাবে অঙ্ক করতে হয়, সেইভাবে এখন আমার কি করতে হবে? অঙ্কটা করতে হবে। তাহলে এটার নাম কি হয়েছে? এটার নাম হয়েছে নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ। এই যে আমি নগদ আন্তঃপ্রবাহ কি করলাম? বের করলাম। নগদ আন্তঃপ্রবাহ আমি কি করলাম? বের করলাম। ক্লিয়ার সবাই? এটা কি সবাই বুঝতে পারছো? এই অঙ্কের ভিতরে যদি ভগ্নাবশেষ মূল্য না থাকতো, তাহলে তোমার এইটাই অ্যান্সার হইতো 29,250। যখন 29,250 অ্যান্সার হইতো, তখন আমার সূত্র হইতো হচ্ছে এইটা। কিন্তু এখন এইটার সূত্র হবে না। এখন সূত্র হবে কি? আর একটা নতুন সূত্র কি হবে? এটা মুছে দেই। আর একটা নতুন সূত্র কি হবে? তাহলে ওই সূত্রটা করার জন্য আমাদের প্রথমে ক্রমযোজিত নগদ প্রবাহ বের করতে হবে। আমাদের প্রথমে কি বের করতে হবে? ক্রমযোজিত নগদ প্রবাহ। আমরা ছোট্ট করে এই জায়গায় নিয়ে নেই, আমরা দুই সাইডে করে ফেলবো এক জায়গাতেই, বেশি জায়গা লাগবে না। ক্রমযোজিত নগদ প্রবাহ আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে প্রথম হচ্ছে কি? বছর নগদ আন্তঃপ্রবাহ, ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। ঠিক আছে, তাহলে আমরা লিখবো কি? আমরা লিখবো হচ্ছে বছর নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ ক্রমযোজিত। ক্রমযোজিত নগদ প্রবাহ। নগদ প্রবাহ। ওকে, তাহলে বছর হবে কয়টা? 1 2 3 4 5। 29,250 29,250 29,250। আর আমাদের এনসিও কত? এনসিও হচ্ছে আমাদের
1 লক্ষ টাকা। এনসিও হচ্ছে আমাদের কত টাকা? 1 লক্ষ টাকা, কারণ আমরা 1 লক্ষ টাকা দিয়ে মেশিনটা ক্রয় করছিলাম। 29,250 আর শেষের বছরটা হচ্ছে 39,250। এই শেষের বছরটা চেঞ্জ দেখে আমার এই স্টাইলে যাওয়া লাগতেছে। এইটাও যদি 29,250 হইতো তাহলে আমি নর্মাল সহজ সূত্র দিয়ে কি করে ফেলতাম, অঙ্কটা করে ফেলতে পারতাম। ঠিক আছে, তাহলে এখানে হবে কত? 29,250। আশা করি আমি যে জিনিসটা বুঝাইতে চাইছি তোমাদেরকে সেটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, যোগ 29,250 হবে হচ্ছে 58,500 যোগ 29,250 হবে হচ্ছে 87,750 যোগ 29,250 হবে হচ্ছে 1,17,000 প্লাস 39,250 হবে 1,56,250। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে এখন আমরা মানগুলো নিব। এখন দেখেন আমার এনসিও হইতেছে 1 লক্ষ টাকা। এনসিও কত টাকা? এনসিও হইতেছে আমার 1 লক্ষ টাকা। তাহলে এই 1 লক্ষ টাকার কাছাকাছি সবচাইতে মানে কাছাকাছি ছোট যেই ক্রমযোজিতটা আছে তার বরাবরেরটাই হবে এ। ঠিক আছে, তাহলে 1 লক্ষ টাকার কাছাকাছি ছোট কোনটা? এই যে 87,750 টাকা, এটা হচ্ছে ছোট। তাহলে এইটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমার কি? এটা হয়ে যাবে আমার সি। এইটার বরাবর যেই বছরটা, এই বছরটা হয়ে যাবে কি? বছরটা হয়ে যাবে এ। আর এ আর সি এর বরাবর নিচে যেইটা সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে ডি। ঠিক আছে, তাহলে এই ক্রমযোজিতর কাছাকাছি ছোট সংখ্যা যেটা, এনসিওর কাছাকাছি ছোট সংখ্যা যেটা ক্রমযোজিততে আছে সেটার মান হবে সি। এই সি বরাবর বছর যেটা সেটা হবে এ, আর এ আর সি এর মাঝখান বরাবর নিচের সারিটাই হবে কি? আমার ডি। এই যে আমি মানটা কি করে ফেললাম? মানটা আমি নিয়ে ফেললাম। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আমরা আমাদের সূত্রটা লেখা দিব। ওকে, তাহলে এখন যদি আমরা পে ব্যাকের সূত্রটা কি করি লিখি, আমরা কি করব? লিখব হচ্ছে পে ব্যাক পিরিয়ড ইকুয়াল টু এ প্লাস এনসিও মাইনাস সি, নিচে কি হবে? নিচে হবে ডি। তাহলে এ এর মান কত? এর মান হচ্ছে 3, আমরা লেখা দিব কি 3 যোগ এনসিও এর মান কত? 1 লক্ষ, লিখব উপরে 1 লক্ষ। সি এর মান কত? 87,750। আর ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 29,250 সমান সমান। তাহলে 3 যোগ কত বের হয় একটু ক্যালকুলেশনটা আমরা করি। 1 লক্ষ মাইনাস 87,750 ভাগ 29,250 হয় হচ্ছে 0.4188। তাহলে উত্তর হবে কত? 3.42 বছর। 3.42 বছর। ঠিক আছে, বুঝে গেছে? 3.42 বছর। ওকে ওকে, তাহলে এইভাবে পেব্যাক দিয়ে আমরা কি করতে পারবো? অঙ্কটা হচ্ছে অ্যান্সার নির্ণয় করতে পারবো। আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আশা করি অঙ্কটা বুঝছেন। এই যে যাদের হচ্ছে পেব্যাক পিরিয়ড 3.41 বা 42 বের হয়েছে তাদেরটা কি হয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখবেন, পদ্ধতি আছে দুইটা। পদ্ধতি আছে কি? দুইটা। একটা হচ্ছে সনাতন পদ্ধতি, আরেকটা আছে বাট্টাকৃত পদ্ধতি। তাহলে সনাতন পদ্ধতিতে কি কি যায়? সনাতন পদ্ধতিতে যায় গড় মুনাফার হার আর হচ্ছে পেব্যাক পিরিয়ড। আর বাট্টাকৃত পদ্ধতিতে আমরা করি এনপিভি আর আইআরআর। পরীক্ষাতে যদি প্রশ্ন করে যে বাট্টাকৃত পদ্ধতিতে কি করো? প্রকল্পটা মূল্যায়ন করো। বাট্টাকৃত পদ্ধতিতে প্রকল্প মূল্যায়ন করো, তখন প্রকল্প মূল্যায়ন করার জন্য আমরা সবচেয়ে বেশি করি কি? এনপিভি। আবার যদি বলে সনাতন পদ্ধতিতে কি করো? প্রকল্প মূল্যায়ন করো, তাহলে গড় মুনাফার হার আর পেব্যাক পিরিয়ড দিয়ে আমার প্রকল্প মূল্যায়ন করতে হবে, এনপিভি করলে আমার হবে না। আবার যদি বলে বাট্টাকৃত পদ্ধতিতে প্রকল্প মূল্যায়ন করো, আমার এনপিভি করতে হবে বা আইআরআর করতে হবে, আমি গড় মুনাফার হার বা পেব্যাক পিরিয়ড করলে হবে না। তো এই সনাতন পদ্ধতিতে কোন দুইটা, বাট্টাকৃত পদ্ধতিতে কোন দুইটা আছে এটা একটু মনে রাখার চেষ্টা করবা। মনে রাখার চেষ্টা করবা। ক্লিয়ার সবাই? আচ্ছা,
তাহলে আমরা পেব্যাক পিরিয়ড কিভাবে বের করে সেটাও দেখলাম, এনপিভি কিভাবে বের করে সেটাও দেখলাম। আমাদের বাকি আছে আইআরআর আর বাকি আছে কি গড় মুনাফার হার। ওকে, আচ্ছা তাহলে আমরা পরের অঙ্কটাতে যাই। এই যে এই মিক্সার মেশিনের যেই কত বছরে ফেরত পাওয়া যাবে এটা হচ্ছে তোমরা কইরো। আর এই অঙ্কের ভিতরে দেখো, এই অঙ্কের ভিতরে আমি কিন্তু কইরা দেখাই দিছি জাস্ট কি পেব্যাক পিরিয়ডটা কিভাবে করতে হয়, কিন্তু এই ঘ নাম্বার কিন্তু পেব্যাক পিরিয়ড দিয়ে করা যাবে না। কেন করা যাবে না দেখো, এখানে ছোট্ট করে বলে দিছে বাট্টাকৃত নগদ প্রবাহের ভিত্তিতে, বাট্টাকৃত নগদ প্রবাহের ভিত্তিতে আমার কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তার মানে আমি অবশ্যই কি দিয়ে বিশ্লেষণ করব, এনপিভি দিয়ে অঙ্কটা করব। কি দিয়ে অঙ্কটা করব, এনপিভি দিয়ে। অঙ্কটা যদি আমি কি দিয়ে করি, যদি আমি অঙ্কটা হচ্ছে পেব্যাক পিরিয়ড দিয়ে করি তাহলে কিন্তু অঙ্ক কাটতে দিবে, অঙ্ক কিন্তু মানে নাম্বার দিবে না। আমি কেন পেব্যাক করছি বোঝানোর জন্য, পেব্যাক কিভাবে করতে হয়, এটা কিন্তু অঙ্কের অ্যান্সার না। অঙ্ক করার জন্য আমার হচ্ছে কি এই মিক্সার মেশিনেরও কি বের করতে হবে, এনপিভি বের করতে হবে। আবার আমার খোয়া ভাঙা মেশিনেরও কি বের করতে হবে, এনপিভি বের করতে হবে। কেন এনপিভি বের করব, কারণ বাট্টাকৃত নগদ প্রবাহের ভিত্তিতে আমাকে বিশ্লেষণ করতে বলছে। আর বাট্টাকৃত নগদ প্রবাহের ভিতরে কি কি আছে, এনপিভি আছে আর আছে হচ্ছে আইআরআর। এনপিভি আছে আর আছে কি আইআরআর। ঠিক আছে, তার মানে এটা আমি যদি এটা ভাবি যে গ নাম্বারটা হচ্ছে আমি কি করছি, পেব্যাক পিরিয়ড করছি। গ নাম্বারটা আমি কি করছি, আমরা যে ভুলটা পরীক্ষাতে করি, গ নাম্বারে আমরা কি করছি, পেব্যাক পিরিয়ডের অঙ্ক করছি। তাহলে গতে তো পেব্যাক পিরিয়ড বের করছি, ঘতেও আমি পেব্যাক পিরিয়ড বের করে দেই, বের করে যেটার সময়টা কম লাগবে সেটা আমি গ্রহণ করব। এই সুযোগ কিন্তু তোমাকে দেয় নাই। কেন এই সুযোগ দেয় নাই, এই যে ছোট্ট কথাটা লাগাই দিছে, বাট্টাকৃত নগদ প্রবাহ লাগাই দিছে, এই কারণে তুমি সুযোগটা নিতে পারবা না। তোমার মিক্সার মেশিন, খোয়া ভাঙা মেশিন দুইটারই এনপিভি, দুইটার জন্য দুইবার আমার এনপিভি নির্ণয় করতে হবে। করার পর যেই এনপিভির টাকাটা পজিটিভে মানে প্লাসে বেশি থাকবে সেই মেশিনটাই তোমার কি করতে হবে, ক্রয় করতে হবে। ঠিক আছে, বুঝা গেল ব্যাপারটা। তার মানে এই অঙ্কটা করার সময় আমরা এনপিভি করব, এই মিক্সার মেশিনের এনপিভি করব, খোয়া ভাঙা মেশিনেরও এনপিভি বের করব। এনপিভি করতে গেলে আমাদের কি লাগবে, এনপিভি করতে গেলে আমাদের লাগবে নগদ আন্তঃপ্রবাহ। তো আমরা নগদ আন্তঃপ্রবাহটা কি করে নেব, নগদ আন্তঃপ্রবাহটা দুইটারই আমার বের করে নিতে হবে। আমার হচ্ছে মিক্সার মেশিনেরও নগদ আন্তঃপ্রবাহ বের করে নিতে হবে, আর খোয়া ভাঙার নগদ আন্তঃপ্রবাহ তো আমরা বের করলামই। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে পরের ম্যাথটায় যাই। এটাই হচ্ছে আমাদের শেষ ম্যাথ। এই ম্যাথটা একটু দেখো, এটার ভিতরে কি আছে, এটার ভিতরে দুইটা ম্যাথ আছে। একটা হচ্ছে কি আইআরআর শিখবো, এটার ভিতরে আমরা কি শিখবো, আইআরআর কিভাবে নির্ণয় করে, আবার গড় আয়ের হার কিভাবে নির্ণয় করে, এই দুইটা জিনিস এই অঙ্কের ভিতরে আমরা শিখবো। ঠিক আছে, ওকে ওকে, প্রশ্নটা একটু পড়ি আমরা, আগে আমরা প্রশ্নটা একটু পড়ি। বলছে রাতুল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একটি প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব মূল্যায়নের জন্য নিম্নোক্ত তথ্য সংগ্রহ করেন। 5 বছরের কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ, কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা এত টাকা দেওয়া আছে। তাহলে কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ মানে কি বলেন তো আমাকে, কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ মানে কি, কে কে বলতে পারবেন? কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ মানে কি, কে বলতে পারবেন একটু বলেন। বলা আছে কত টাকা, 45,000 টাকা, 50,000 টাকা, 60,000 টাকা, 55,000 টাকা, 65,000 টাকা। প্রকল্পটিতে প্রাথমিক বিনিয়োগ করা হয়েছে 1,50,000 টাকা, প্রাথমিক বিনিয়োগ 1,50,000 টাকা। এটা আমার কি, এটা আমার CF0। ভগ্নাবশেষ মূল্য বলা আছে কত টাকা, ভগ্নাবশেষ মূল্য বলা আছে হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকা। সুযোগ ব্যয়ের হার কত, সুযোগ ব্যয়ের হার হচ্ছে 12%, এটা হচ্ছে কে এর মান। ঠিক আছে, ওকে। কর হার কত বলছে, কর হার বলছে 40%, এটা আমার ট্যাক্সের মান। আর সর্বনিম্ন উপার্জন হার বলে দিচ্ছে কত পার্সেন্ট, 14%। এই উপার্জন হারের সাথে আমার তুলনা করতে হবে গড় আয়ের হারের। গড় আয়ের হার যদি 14%-এর বেশি হয় প্রকল্প গ্রহণ করব, 14%-এর কম হলে আমরা প্রকল্পটা কি করব না, গ্রহণ করব না। ঠিক আছে, ওকে। তাহলে উপার্জন হার যখন দেওয়া থাকবে সেটার কাজ হচ্ছে গড় আয়ের হারের সাথে, উপার্জন হার কিন্তু কে এর মান না, কে এর মান হচ্ছে সুযোগ ব্যয়ের হার, প্রত্যাশিত আয়ের হার। উপার্জন হার, গড় উপার্জন হার থাকলেই আমাদের বুঝতে হবে এটা গড় আয়ের হারের সাথে কি সম্পর্কিত, গড় আয়ের হারের সাথে সম্পর্কিত। তাইলে এই যে বলছে কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ, এর মানে কি, একজন বলছে কর পূর্ববর্তী মুনাফা, হাজারি তুমি ভুল বলেছো,
এইটা হবে অবচয় ও কর পূর্ব মুনাফা। অবচয় ও কর পূর্ব মুনাফা হবে এটা। কর পূর্ববর্তী নগদান্ত প্রবাহ অবচয় ও কর পূর্ব মুনাফা হবে। অবচয় ও কর পূর্ব মুনাফা হবে। কারণ এই যে আমি দেখাইছিলাম, আমি কি করছিলাম, আমি কিন্তু দেখাই দিছিলাম, একদম প্রথমেই দেখাই দিছিলাম। এই যে দেখেন কর পূর্ব নগদ প্রবাহ, নগদ প্রবাহ বা নগদান্ত প্রবাহ, এর মানে কি? এর মানে হচ্ছে অবচয় ও কর পূর্ব মুনাফা। এর আগে একটা অঙ্ক করছি, শুধু আয় ছিল, আয়। তাহলে শুধু আয় থাকলে মানে কি? কর পূর্ব মুনাফা। এইটা ভালো করে মুখস্থ করতে হবে, নয়তো কিন্তু পরীক্ষাতে অঙ্কটা গোলায় ফেলবেন। কষ্ট করে অঙ্ক করবেন কিন্তু নাম্বার কিন্তু পাবেন না, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা আবার অঙ্কে চলে যাই। দেখেন, তাহলে আমরা আমাদের গতে বলছে কি? বিনিয়োগ প্রকল্পটির অভ্যন্তরীণ আয়ের হার নির্ণয় করো। অভ্যন্তরীণ আয়ের হার নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু অনেক বড়, অনেকে বোরিং হয়ে যেতে পারেন, কিন্তু অঙ্কটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। দেখলে আপনাদের আইআরআর একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো কনফিউশন থাকবে না। অঙ্কটা একটু বড়, কারণ আমি বুঝাবো এই কারণে বড়। আমি যদি একা করতাম আমার সর্বোচ্চ 5-6 মিনিট লাগতো অঙ্কটা করতে, ঠিক আছে? তাহলে দেখেন, আমরা অঙ্কটা শুরু করি। এই আইআরআর নির্ণয় করার জন্য আমাদের প্রথমে কি নির্ণয় করতে হবে? আমাদের প্রথমে নির্ণয় করতে হবে এনপিবি। আইআরআর নির্ণয় করার জন্য আমাদের আগে এনপিবি বার করতে হবে। এনপিবি করার জন্য আমাদের কি লাগবে? এনপিবি করার জন্য আমাদের লাগবে নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ। তার মানে আইআরআর পর্যন্ত যাইতে গেলে আমার আগে করতে হবে, 1 নম্বরে করতে হবে নগদ আন্তঃপ্রবাহ, 2 নম্বরে করতে হবে এনপিবি, 3 নম্বরে আমরা করব কি? আমরা হচ্ছে আইআরআর করব। এটা হচ্ছে স্টেপ। তার মানে প্রথমে নগদ আন্তঃপ্রবাহ বের করতে হবে, ওই আন্তঃপ্রবাহ দিয়ে আমাদের প্রথমে একটা এনপিবি বের করতে হবে, আরেকটা এনপিবি বের করতে হবে, 2টা এনপিবি বের করতে হবে, একটা প্লাসের একটা মাইনাসের। 2টা এনপিবি বের করার পর আবার আইআরআর এর সূত্র দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। 4টা স্টেপ, একটু লং, কিন্তু পরীক্ষাতে এসে পড়তে পারে। আমরা একটু এটা খেয়াল করি, ঠিক আছে? ওকে, হ্যাঁ, পজিটিভ আর নেগেটিভ এনপিবি বের করতে হয়। তাহলে এখন আমরা সরাসরি অঙ্কতে চলে যাই। আমাদের প্রথমে বের করতে হবে কি? আমাদের প্রথমে বের করতে হবে আবার সেই যোগ বিয়োগ। এই অধ্যায়ের অঙ্কগুলো সহজ, মানে একটু বুঝা গেলে, কিন্তু হচ্ছে করতে একটু টাইমটা লাগে বেশি, আর কোনো সমস্যা আসলে নাই, ঠিক আছে? এই কারণে নবম অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায় আর নবম অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায় আর নবম অধ্যায় যদি কেউ ভালো করে শিখে ফেলতে পারে, এটা হচ্ছে তার জন্য খুবই ভালো। আর এই অধ্যায় থেকে একটা অঙ্ক দেয় একটু বড়, আরেকটা অঙ্ক দেয় কি? আরেকটা অঙ্ক দেয় তুলনামূলক ছোট। তো আমি যদি অন্য অধ্যায়গুলো থেকে 6টা অ্যান্সার করে ফেলতে পারি, এই অধ্যায় থেকে যেটা ছোট থাকবে সেটা শুধু অ্যান্সার করে দিব। তাহলে আমার কি কষ্টটা একটু কম হবে, ঠিক আছে? তাহলে এখানে হবে কি? বিবরণ, এখানে হবে পরিমাণ, 1 2 3 4 5 বছর, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন আমার বলছে কি, আমাকে বলে দিছে কি, আমাকে বলে দিছে যে 5 বছরের কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ। তাহলে এর মানে কি? এর মানে কি? এর মানে হচ্ছে অবচয়, আচ্ছা এটাই লিখি, কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ, ঠিক আছে? কত টাকা করে বলে দিছে? 45,000, 50,000, 60,000। 45,000, 50,000, 60,000। তারপরে বলছে কত? 55,000, 65,000, 55,000 আর কত? 65,000, 65,000। তাহলে এটার থেকে আমি মাইনাস দিব কি? এটার থেকে আমি মাইনাস দিব হচ্ছে অবচয়, মাইনাস দিব হচ্ছে অবচয়। অবচয়ের টাকাটা আমি এখানে দেখাই দিই কিভাবে বের করছি। তাহলে অবচয় বলছে কত? সে বিনিয়োগ করছে কত টাকা? 1,50,000 টাকা। অবচয় হইতেছে কত? ভগ্নাংশ মূল্য 10, মানে 10,000 টাকা, আর বছর হইতেছে 5 বছর। তাহলে এখানে হবে 1,50,000 মাইনাস 10,000 ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে 5। তাহলে যদি 1,40,000-কে আমরা 5 দ্বারা ভাগ দেই, প্রতি বছরে আসে 28,000 টাকা। তাহলে এখানে মাইনাস হয়ে যাবে কত? 28,000। এখানে হবে কত? 28,000। 5 বছর যে কেন দেয়? একটু 3 বছর দিলেও আমাদের কষ্টটা একটু কম হয়। শিক্ষার্থীদের কষ্টটা আসলে স্যাররা বুঝে না। যে 3 বছরেরটা করতে পারবে সে তো 5 বছরেরটা করতে পারবে। তাহলে অযথা এত বড় অঙ্ক দেওয়ার কি দরকার? আমি এটাই আসলে বুঝি না।
ছোট ছোট অঙ্ক দিবে 2 বছরের 3 বছরের, যে 2-3 বছরেরটা করতে পারবে সে তো সময় পাইলে 5 বছরেরটা করতে পারবে। তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কর পূর্ব মুনাফা, কর পূর্ব মুনাফা, কর পূর্ব মুনাফা বা হচ্ছে আয়, কর পূর্ব মুনাফা বা হচ্ছে কি আয়। তো এটার থেকে আমার এখন আয়ের টাকাটা বের করি, কত টাকা, 45,000 মাইনাস 28,000, 17,000 টাকা, 50 মাইনাস 28, 22,000 টাকা, 60 মাইনাস 28, 32,000 টাকা, 55 মাইনাস 28, 27,000 টাকা, 65 মাইনাস 28, 65 মাইনাস 28, 37,000 টাকা। ওকে, এটা হচ্ছে আমার কর পূর্ব মুনাফা। এখন আমার মাইনাস করতে হবে কি, এটা থেকে মাইনাস করতে হবে আমার কর, এটার থেকে আমার মাইনাস করে দিতে হবে কি, মাইনাস করে দিতে হবে আমার কর, ঠিক আছে। ওকে, বড় অঙ্ক দেখে তোমরা সবাই হচ্ছে টায়ার্ড হয়ে যেতেছো না? ওকে, একটু দেখো, এগুলা বোর্ডেরই অঙ্ক সব, এগুলা বোর্ডেরই অঙ্ক, বোর্ডে আসা অঙ্ক, ঠিক আছে, এগুলা বোর্ডে আসা অঙ্ক। আমি কেন শিখাই দিতেছি, যাতে হচ্ছে ব্যাকআপ থাকে, কারণ আমরা এই অধ্যায়টি স্কিপ করার ট্রাই করব, এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই বড় বড় হয় এই কারণে, ক্লিয়ার। কিন্তু হচ্ছে শিখার জন্য, যারা এই অধ্যায়টা প্রথম থেকে করছে তাদের রিভাইজ দেওয়ার জন্য অধ্যায়টা করা। তাহলে কর হার কত পার্সেন্ট বলছে আমাকে, কর বলে দিছে 40%, কর হার বলে দিছে, কর হার কত পার্সেন্ট, কর হার হইতেছে আমার 40%। তাহলে 17,000 ইন্টু 40 শিফট পার্সেন্ট, 40% হয় কত টাকা, 6,800 টাকা, 6,000 কত টাকা, 6,800 টাকা। পরেরটা হবে 8,800 টাকা, এটা হবে 8,800 টাকা। তারপরেরটা কত, 8,800, তারপর হচ্ছে 12,800 টাকা, 12,800 টাকা। তারপরেরটা কত হয় 40% করলে, 10,800 টাকা, 10,800 টাকা। এরপরেরটা কত হবে, এরপরেরটা হবে হচ্ছে 14,800 টাকা, 14,800 টাকা। তাহলে এগুলো আমার কি করতে হবে, এখন মাইনাস দিয়ে দিতে হবে, কি করে দিতে হবে, মাইনাস দিয়ে দিতে হবে। তাহলে 17,000 মাইনাস কত, 6,800, এখানে হবে হচ্ছে 10,200 টাকা। 22,000 মাইনাস 8,800, এখানে হবে কত টাকা, 13,200 টাকা। 32,000 মাইনাস 12,800, এখানে হবে 19,200 টাকা। 27,000 প্লাস 10,800, এখানে হবে কত টাকা, 37,800 টাকা। তারপরে আবার কি, 37,000 মাইনাস 14,800, এখানে হবে কি 22,200 টাকা, 22,200 টাকা। তাহলে এটা আমার কিসের টাকা বের হয়ে গেছে, এটা আমার বের হয়ে গেছে হচ্ছে কর পরবর্তী, কর পরবর্তী মুনাফা, কর পরবর্তী মুনাফা বা নিট আয়, বা নিট আয়। এর সাথে এখন আমার যোগ দিতে হবে, দুইটা জিনিস। প্রথমে যোগ দিব অবচয়, তারপরে যোগ দিব ভগ্নাবশেষ মূল্য শেষ বছরের সাথে। তাহলে অবচয় কত টাকা, 28,000 টাকা, আবার যোগ দিয়ে দিব 28,000, 28,000 প্রতি বছরের সাথে 28,000 টাকা যোগ 28,000, আর শেষ বছরের সাথে ভগ্নাবশেষ মূল্য আরো 10,000 টাকা কি করে দিব, যোগ করে দিব, ঠিক আছে। শেষ বছরের সাথে আরো 10,000 টাকা ভগ্নাবশেষ মূল্য কি করে দিব, আমরা যোগ করে দিব। তাহলে আমাদের অ্যামাউন্ট গুলা কত বেরোবে, প্রথমটা বেরোবে 38,200, 38,200, পরেরটা বেরোবে 41,200, তারপরেরটা বেরোবে হচ্ছে কত টাকা, 47,200, এরপরেরটা হচ্ছে আমার 44,200, তারপরেরটা হচ্ছে 60,200। তাহলে এই যে টাকাটা বের হয়েছে, এই টাকাটার নাম কি, এই টাকাটার নামই হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ অথবা কর পরবর্তী নগদ প্রবাহ, কর পরবর্তী নগদ প্রবাহ, কর পরবর্তী নগদ প্রবাহ। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, সবাই বুঝা গেছে? তাহলে এই যে এতক্ষণ লাগাই আমি শুধু কি বের করলাম, আমি শুধু আমার নগদ আন্তঃপ্রবাহ বের করলাম, অঙ্কের একটা পার্ট শেষ করলাম আইআরআর এর।
অনেক বড় আইআরআর এর ম্যাথ মানে এটা অনেক বড় একটা ম্যাথ, ঠিক আছে। তাহলে আমি আমার নগদ আন্তঃপ্রবাহ কি করলাম, বের করলাম 38,200, 41,200, 47,000, এত এত বের করলাম। এখন এই আন্তঃপ্রবাহ গুলো দিয়ে আমি এনপিবি নির্ণয় করব। আমি কি করব, এনপিবি নির্ণয় করব। এখন আমি তো জানি না কোনটা হায়ার রেট কোনটা লোয়ার রেট। প্রথমে রেট দেওয়া আছে কত পার্সেন্ট, 12%। আমরা আগে 12% ধরে করব, দেখব রেজাল্টটা কিভাবে বের হয়। তাহলে আমরা এনপিবি নেই, ইকুয়াল টু সূত্রটা লিখি এনপিবি, যেটা হচ্ছে অসমান। অসমানের সূত্রটাই আমাদের লিখতে হবে। উপরে হবে কি, উপরে হবে CF1, নিচে হবে 1 প্লাস k টু দি পাওয়ার 1 প্লাস ডট 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 প্লাস, যেহেতু 5 বছর CF5 1 প্লাস k টু দি পাওয়ার 5 মাইনাস কি, মাইনাস হচ্ছে CF0। ওকে, তাহলে আমরা এখন মানগুলো লিখবো। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর মাইনাস CF0 এর মান 1 লক্ষ টাকা, লেখা দিই আমরা 1 লক্ষ টাকা। ওকে, নিচে হচ্ছে 1 প্লাস k এর মান কত, 12%। তাহলে 1 প্লাস 0.12 পাওয়ার 1, 1 প্লাস 0.12 পাওয়ার 2, 1 প্লাস 0.12 পাওয়ার 3, 1 প্লাস 0.12 পাওয়ার 4, 1 প্লাস 0.12 পাওয়ার হচ্ছে কত, পাওয়ার হচ্ছে 5। উপরে কত টাকা বসবে, উপরে বসবে কত টাকা, উপরে বসবে কত টাকা দেখেন, 38,200, 38, 41, 47, 44, 38, 41, 47, 38, 41, 47, তাহলে 38, 41, 47, তারপরে আছে কত 44 আর 60, 44 আর হচ্ছে কত 60, তাহলে 60,200, 44,200, 47,200, 41,200 আর হচ্ছে 38,200। এখন ক্যালকুলেশনটা আমাদের করতে হবে, একটু ক্যালকুলেশনটা করেন, একটু ক্যালকুলেশনটা করেন। 1.12 পাওয়ার হচ্ছে 1, তাহলে 38,200 ভাগ হচ্ছে অ্যান্সার কত হবে আমার, 34,107.14 প্লাস, এটার ক্যালকুলেশনটা করেন, এটা কত হয়, এটা হয় হচ্ছে 32,844 প্লাস, পরেরটা হবে কত, 33,596 প্লাস, পরেরটা হবে 28,089 প্লাস 34,159। ওকে, মাইনাস 1 লক্ষ টাকা। এখন সবগুলো আমরা প্লাস দেই, সবগুলো আমরা প্লাস দেই। 34,107.14 প্লাস 32,844 প্লাস 33,596 প্লাস 28,089 প্লাস 34,159। আমাদের বেরোইছে কত, বেরোইছে হচ্ছে 1,62,795.14 মাইনাস হচ্ছে কত 1 লক্ষ টাকা। তাহলে আমার এনপিবি বেরোবে কত, 62,795.14 টাকা। তাহলে দেখেন অনেক বেশি এনপিবি, ওই এনপিবি কত বেরোইছে, অনেক বেশি কি হয়ে গেছে, বের হয়ে গেছে। ও আচ্ছা, 1 লক্ষ না তো, বিনিয়োগ তো 1.5 লক্ষ টাকা। বিনিয়োগ কত টাকা, 1,50,000 টাকা। বিনিয়োগ কত টাকা, 1,50,000 টাকা। আমিও তো অবাক হয়ে গেছি, আমি কি এত বড় বের হইলো, এটাতে তখন মাইনাসে নিতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে এটা কত টাকা, 1,50,000 টাকা, 1,50,000 টাকা, 1,50,000 টাকা। কেন 1,50,000? এই যে আমাদের বিনিয়োগ দেওয়া আছে কত, প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে কত, 1,50,000 টাকা। ওকে, তাহলে এখানে অ্যান্সারটা বেরোবে কত, এখানে অ্যান্সারটা বেরোবে কত, অ্যান্সারটা বেরোবে হচ্ছে 50, 60, 12,795.14 টাকা, 12,795.14 টাকা। ঠিক আছে, তাহলে এই টাকাটা আছে কিসে, প্লাসে, এই টাকাটা আছে কিসে, প্লাসে। তার মানে আমার মাইনাসে নেওয়ার জন্য কে এর মানটাকে 12 রাখা যাবে না, বাড়াই দিতে হবে। তাহলে কে এর মান এখন কম আছে, তাহলে এইটাই হইতেছে আমার এনপিবি কি, এটাই হইতেছে এনপিবির লোয়ার রেট, এটাই হইতেছে এনপিবির কি, লোয়ার রেট। ঠিক আছে,
কারণ এই কে এর মানটা হচ্ছে আমার লো রেট। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এনপিবির কে এর মানটাকে কি করে দিতে হবে, কে এর মানটাকে আমাদের বাড়াই দিতে হবে, কে এর মানটাকে আমাদের বাড়াই দিতে হবে। আমরা নরমালি পরীক্ষার হলে 10 বাড়াই দিব, 10 বাড়াই দিব অথবা 5 বাড়াই দিব, ঠিক আছে। তো 10 বাড়াই দেওয়া সেফ, তার মানে এটা মাইনাসে আসবেই। 12 আছে আপনি 22 দিয়ে দেন, কোনো সমস্যা নাই, কোনো কি নাই, সমস্যা নাই। আমরা জানি যে 5 যদি আমরা বাড়াই তাও মাইনাসে আসতে পারে, কিন্তু যদি 5 বাড়ানোর পর মাইনাসে না আসে, আমার কিন্তু আবার মাইনাসে নেওয়ার জন্য কি করতে হবে, আমার অঙ্কটাকে আবার করতে হবে। তো এই কারণে আমার তো রিস্ক নেওয়ার দরকার নাই, আমরা সরাসরি 10% কি করে দিব, বাড়াই দিব। কে এর মান সরাসরি কত পার্সেন্ট বাড়াই দিব, 10% বাড়াই দিব। তাহলে আমরা লিখি এনপিবি হায়ার রেট, এটা তো হায়ার রেটের এনপিবি হইতে যাচ্ছে এখন। তাহলে লিখবো কি আবার, CF1 1 প্লাস কে টু দি পাওয়ার 1 প্লাস ডট 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 প্লাস CF5 1 প্লাস কে টু দি পাওয়ার কত 5 মাইনাস CF0। ও আবার এই পুরো অঙ্কটা আমাদের আবার কি করতে হবে, একটু একটু করে করতে হবে, আবার করতে হবে, ঠিক আছে, আবার করতে হবে। আপনারা আমাদেরকে একটু সাহায্য করেন, তাহলে আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি। মাইনাস 1,50,000, 1,50,000 টাকা, ঠিক আছে। তাহলে এটার মান কত ছিল, সরি 38, 41, 47, 44, 60, 38, 41, 47, তাহলে 38, 41, 47, তারপরে ছিল কত 44 আর 60, 44, 60,200, 44,200, 47,200, 41,200, 38,200। 1 প্লাস আমরা বলবো কি, আমরা এখানে বলবো যে এখানে এটা ওই পাশে লিখতে হবে, এখানে কে ইকুয়াল টু 22%, কে ইকুয়াল টু 22%, এই লেখাটা ওই পাশে লিখে দিতে হবে যে কে ইকুয়াল টু কত পার্সেন্ট, 22%। তাহলে আমি 22% ধরে করবো, তাহলে হবে কি 0.22 পাওয়ার 1, 1 প্লাস 0.22 পাওয়ার হচ্ছে 2, 1 প্লাস 0.22 পাওয়ার হবে কত 3, 1 প্লাস 0.22 পাওয়ার হবে 4, 1 প্লাস 0.22 পাওয়ার হবে কত 5। এখন মানগুলা লিখতে হবে, মানগুলা কি করতে হবে, আমাদের লিখতে হবে। মানগুলো একটু বের করি আমরা তাড়াতাড়ি। 38,000, 1.22 পাওয়ার হচ্ছে 1, 38,200 ভাগ হচ্ছে অ্যান্সার। তাহলে বেরোবে কত 31,311.47 প্লাস 1.22 পাওয়ার হচ্ছে 2 ভাগ দিব 41,200 ভাগ অ্যান্সার। তাহলে বেরোবে কত হাজার, 27,680.73 প্লাস পরে কত 1.22 পাওয়ার হচ্ছে কত 3, আমি ভাগ দিব 47,200 ভাগ হচ্ছে অ্যান্সার। তাহলে আমার হবে কত 25,993.36 প্লাস 1.22 পাওয়ার হবে কত 4 ভাগ দিব কত 44,200 ভাগ হচ্ছে অ্যান্সার। 44,200 ভাগ অ্যান্সার বেরোবে কত 19,951.83, লাস্টেরটা আছে 1.22 পাওয়ার হবে 5, তাহলে 60,200 ভাগ হচ্ছে অ্যান্সার। কত বেরোবে আমার, আমার বেরোবে 22,273, মাইনাস হবে কত 1,50,000 টাকা, 1,50,000 টাকা। তাহলে কত টাকা হবে, প্লাস 31,311.47 প্লাস 27,680.73 প্লাস 25,993.36 প্লাস 19,951.83 আমার হয় হচ্ছে 1,27,211.34 মাইনাস 1,50,000। এই যে আমার মানটা এখন মাইনাসে চলে আসছে, তাহলে উত্তর হবে কিসে, মাইনাসে। তাহলে মাইনাস 1,50,000 যদি আমি দেই, মাইনাস হবে মাইনাস 22,788.65। তার মানে এই অঙ্ক 5% বেশি নিল, মাইনাসে চলে আসে পড়তো। তাহলে আমার উত্তর হচ্ছে কত, মাইনাস 22,788। তাহলে এটা হচ্ছে হায়ার রেট, এটা হচ্ছে কি রেট, আমার হায়ার রেট। তাহলে আমি হায়ার রেটেরও এনপিপি বের করতে পারলাম। এই যে আমি লোয়ার রেটের এনপিপি বের করছি,
হ্যাঁ, আমি হচ্ছে এখন হায়ার রেটের এনপিভি কি করছি, আমি বের করছি। এখানে কে এর মান কত ছিল সেটা লেখা দেই। তাহলে এখানে কে এর মান কত, এখানে কে ইকুয়াল টু কত পার্সেন্ট, 12%। এখানে কে ইকুয়াল টু কত পার্সেন্ট, 12%। তার মানে এটা কি, এটা হচ্ছে আমার লোয়ার রেট, এটা আমার কি রেট, লোয়ার রেট। আর এখানে হচ্ছে কে এর মান কত ছিল, 22%। তাহলে এটা আমার কি, এটা আমার হচ্ছে হায়ার রেট, এটা আমার কি রেট, হায়ার রেট। তাহলে আমি হায়ার রেটের এনপিভি বের করলাম, লোয়ার রেটের এনপিভি বের করলাম। এখন আমি আইআরআর এর সূত্র লিখবো। এখন আমি কিসের সূত্র লিখবো, আইআরআর এর সূত্র লিখবো আই আর আর ইকুয়াল টু লোয়ার রেট প্লাস উপরে হবে কি, উপরে হবে এনপিভি লোয়ার রেট, এনপিভি লোয়ার রেট মাইনাস এনপিভি হায়ার রেট ইনটু হায়ার রেট মাইনাস লোয়ার রেট। ঠিক আছে, হায়ার রেট মাইনাস লোয়ার রেট। এখন দেখেন আমার লোয়ার রেট ছিল কত পার্সেন্ট, আমার লোয়ার রেট ছিল হচ্ছে 12%। লোয়ার রেট ছিল কত পার্সেন্ট, 12%। তো 12%কে আমি এখানে লিখে দিব যে, আচ্ছা এখানে লিখি যে এখানে লোয়ার রেট ইকুয়াল টু 12% অর 0.12, হায়ার রেট ইকুয়াল টু 22% অর 0.22। এনপিভি লোয়ার রেট, এনপিভি লোয়ার রেট কত ছিল, এনপিভি লোয়ার রেট ছিল 12,795.14, 12,795। তাহলে লেখা দিব 12,795.14। আর এনপিভি হায়ার রেট কত ছিল, এনপিভির হায়ার রেট ছিল হচ্ছে -22,788, -22,788। এই যে এই মানগুলো আমার এখানে লিখতে হবে। তাহলে লোয়ার রেট কত, 0.12 প্লাস এনপিভির লোয়ার রেট কত, এনপিভির লোয়ার রেট হইতেছে আমার 12,795.14। এনপিভির লোয়ার রেট আবার কত, 12,795.14 মাইনাস, মাইনাস দিয়ে আবার হায়ার রেটের মান লিখতে হবে। তাহলে মাইনাস 22,788 ইন্টু দিব কি, ইন্টু দিব হায়ার রেট, হায়ার রেট কত 0.22 মাইনাস 0.12। ক্যালকুলেশনটা করেন, প্রথমে এটা করেন, লিখি 0.12 প্লাস দিয়ে মানটাকে আমরা লিখি। তাহলে 12,795.1, আচ্ছা নিচেরটাকে করি, 12,795.14। তারপরে মাইনাস চিহ্ন দিবেন, আবার ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার মাইনাস চিহ্ন দিয়ে লিখবেন 22,000 কত, যেভাবে আছে সেইভাবে 22,788, ফার্স্ট ব্র্যাকেট আবার ক্লোজ করবেন, ইকুয়াল দিবেন। ঠিক আছে, বেরোবে কত, বেরোবে হচ্ছে 35,883। এই 35,883 থেকে এটাকে ভাগ দিবেন, লিখবেন 12,795.14 ভাগ এই যে অ্যান্সার, ভাগ দিবেন কি অ্যান্সার দিলে আমার বেরোবে কত, 0.3595 ইন্টু এখানে হবে কত 0.10, মাইনাস করলে 0.10 হয়। তাহলে এই পুরাটা একবারে ক্যালকুলেটর উঠাবেন, 0.12 প্লাস 0.3595 ইন্টু 0.10 ইকুয়াল দিলে হবে কি, হবে 0.1559 বা 15.59%, 15.59%। ঠিক আছে, 15.59%। ওকে, তাহলে এই যে আমরা বের করলাম, এটাই হচ্ছে আমার কিসের মান, আইআরআর এর মান। এটাই হচ্ছে আমার কিসের মান, এটাই হচ্ছে আমার আইআরআর এর মান, এটাই হচ্ছে আমার কি আইআরআর এর মান। ক্লিয়ার সবাই, বুঝতে পারছেন? ওকে, তাহলে অভ্যন্তরীণ আয়ের হার কত পার্সেন্ট, 15.59%। এই 15.59%-এ আসার জন্য আমাকে অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। সবার আগে আমার কি করতে হয়েছে, সবার আগে আমার অঙ্কটা করে নগদ আন্তঃপ্রবাহ, এই যে নগদ আন্তঃপ্রবাহ বের করতে হয়েছে। সেই নগদ আন্তঃপ্রবাহের টাকাগুলো দিয়ে আমার প্রথমে একটা নরমাল এনপিভি বের করতে হয়েছে। কোন কে এর মান কোনটা নিছি, যেটা প্রশ্নে বলা ছিল সেটাই। প্রশ্নে বলা ছিল কত পার্সেন্ট, এই যে প্রশ্নে বলা ছিল কত পার্সেন্ট, সুযোগ ব্যয়ের হার 12%। আমরা 12% নিয়েই প্রথমে এনপিভির অঙ্কটা কি করছি, করার পর দেখছি কি অ্যান্সারটা আসছে কিসে, প্লাসে, অ্যান্সারটা আসছে প্লাসে। এই প্লাসের অ্যান্সারটাকে আমার আবার মাইনাসে নিতে হবে। এই কারণে আগে ছিল কে এর মান 12,
ব্যয়ের পরিমাণটাকে আমরা বাড়াই দিচ্ছি, 12 থেকে 22 বানাই দিচ্ছি। ব্যয় যখন বাইরে গেছে, ব্যয় যখন কি হয়ে গেছে, বাইরে গেছে, তখন হচ্ছে আমার এনপিভি বা আমার আয়ের পরিমাণ মাইনাস ফিগারে চলে গেছে। কোথায় চলে গেছে? মাইনাস ফিগারে। তাহলে আমি প্লাসের এনপিভিও পাইছি, মাইনাসের এনপিভিও কি পাইছি। আর হায়ার রেট কি? এই যে 22%, এটাই হায়ার রেট। আগেটা ছিল 12%, ওটা ছিল লোয়ার রেট। এরপর আমি এই অঙ্কগুলো থেকে এই মানগুলো এখানে নিয়ে আসছি। লোয়ার রেট কত, হায়ার রেট কত, এনপিভি কত, লোয়ার রেটের হায়ার রেটের এনপিভি কত। এরপর আমি কি করছি, আমরা হচ্ছে সূত্রটা কি করছি, আইআরআর সূত্রটা লিখছি আর হচ্ছে মানগুলো বসাই দিছি, আমাদের অঙ্ক কি হয়ে গেছে। ক্লিয়ার সবাই? বুঝতে পারছি আমরা? অনেক বড় ম্যাথ, হ্যাঁ অনেক বড় ম্যাথ, এটা একটু বড় ম্যাথ, কিছু করার নাই, একটু বড় ম্যাথ, ঠিক আছে। 5 বাড়ালেই হবে। যদি এই অঙ্কের ভিতরে 5 বাড়াইলেই মাইনাস আইসা পড়তো, কিন্তু আমরা রিস্ক নিব কেন, আমরা 10 বাড়াবো। এটা কিন্তু 15 ফিক্সডই থাকবে, দশমিকের পরে 15-20 এদিক সেদিক হইতে পারে, এই কারণে আমরা রিস্ক নিব না, আমরা সম্পূর্ণ 10% বাড়াই দিব। ঠিক আছে, 10% বাড়াই দিলে আমার অ্যান্সার এটাই আসবে। 5% বাড়াইলেও অ্যান্সার এটাই আসতো। দেখা যেত এখানে হইতেছে 30, 15.30 হইতো। ঠিক আছে, তো ওইগুলো এত ইফেক্ট ফেলে না, পরীক্ষাতে নাম্বার তোমরা 100% পাবা। ওকে, তাহলে আমাদের আইআরআর কি মোটামুটি কমপ্লিট। এখন লাস্টে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে গড় আয়ের হারের ভিত্তিতে প্রকল্পটির গ্রহণযোগ্যতা নির্ণয় করো। কিসের হার? গড় আয়ের হার। ঠিক আছে, গড় আয়ের হার। ওকে, দেখি এমসিকিউ নেওয়া ট্রাই করব, দেখি গড় আয়ের হার। তাহলে দেখেন, গড় আয়ের হার বের করার জন্য আমরা তো এই ঘ নাম্বারটা আমাদের জন্য করা কি হবে, সহজ হবে। ঘ নাম্বারটা করা আমাদের জন্য কি হবে, সহজ হবে। আমরা প্রথমে গড় আয়ের হারের সূত্র লিখি। আমরা লিখি গড় আয়ের হার, গড় আয়ের হার সমান সমান উপর হচ্ছে কি গড় কর পরবর্তী নিট মুনাফা, নিচে হচ্ছে গড় বিনিয়োগ, নিচে হচ্ছে কি গড় বিনিয়োগ, গড় বিনিয়োগ ইনটু 100। ওকে, সমান সমান জায়গা রেখে দেই, ইনটু 100 সমান সমান। ওকে, এখন আমাদের গড় কর পরবর্তী বের করতে হবে। তাহলে লিখি গড় কর পরবর্তী নিট মুনাফা, নিট মুনাফা সমান সমান কি করব, উপরে সবগুলো আমরা কি করব, বছরগুলো যোগ দিব। এখন এইগুলো তো আমরা এই কর পরবর্তী নিট মুনাফা কিন্তু আমরা আগেই বের করে ফেলছি গড়ের জন্যই। ঠিক আছে, এই যে বলা আছে কি কর পরবর্তী নিট মুনাফা, কর পরবর্তী নিট মুনাফা কত টাকা ছিল, 10,200, 13,200, ঠিক আছে, 19,200। আমরা ক্যালকুলেটর আগে উঠাই নেই, 10,200 যোগ 13,200 যোগ 19,200 যোগ 37,800 যোগ হচ্ছে কত, 37,200 হবে এটা, 37,200 যোগ হচ্ছে 22,200, 22,200। ওকে, এখন আমরা আমাদের অঙ্কে চলে যাই আবার। তাহলে এখানে আমরা কত কত লিখবো, আমরা লিখবো 10,200 যোগ 13,200 যোগ কি, যোগ হচ্ছে 19,200 যোগ 37,200 যোগ 22,200। আর নিচে ভাগ দিব কত দ্বারা, ভাগ দিব এখন হচ্ছে আমরা 5 দ্বারা, 5 দ্বারা। তাহলে কত হবে, উপরে আসে হচ্ছে 1,02,000, 1,02,000, 2,000কে আমি ভাগ দিব কত দ্বারা, 5 দ্বারা। তাহলে আমার কত বের হবে, ভাগ 5 বের হবে হচ্ছে 64,800, 64,800। তো আমার গড় গড় কর পরবর্তী নিট মুনাফা কত বেরোলো, 64,800 টাকা। তো আমরা এখানে লেখা দিব কত হাজার, 64,800 টাকা। কত লেখা দিলাম, 64,800 টাকা। এখন বের করতে হবে আমার গড় বিনিয়োগ, কি বের করতে হবে, গড় বিনিয়োগ। তাহলে গড় বিনিয়োগটা বের করি। গড় বিনিয়োগ কিভাবে বের করব, গড় বিনিয়োগ কিভাবে বের করব, গড় বিনিয়োগ বের করব, উপরে হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ মাইনাস হইতেছে কি, মাইনাস হইতেছে ভগ্নাবশেষ মূল্য, নিচে হবে কি, নিচে হবে আয়ুষ, সরি এটা হবে প্লাস ভগ্নাবশেষ মূল্য, নিচে হবে কি 2। তাহলে প্রাথমিক বিনিয়োগ কত টাকা ছিল, 1,50,000 প্লাস হচ্ছে 10,000, নিচে হবে কত 2। এই যে এখানে
গড় বিনিয়োগে প্রাথমিক বিনিয়োগের সাথে ভগ্নাংশ মূল্য প্লাস হয় আর অবচয় বের করার সময় কি হয় মাইনাস হয়, তাহলে এটা হবে কত হাজার, এটা হবে ৮০,০০০ টাকা। কত টাকা হবে, ৮০,০০০ টাকা। ঠিক আছে, ৮০,০০০ টাকা। ওকে, তাহলে এখন নিচে কত হবে, নিচে হবে ৮০,০০০ টাকা। এখন যদি আমি ৬৪,৮০০ টাকাকে ভাগ দেই ৮০,০০০ দ্বারা আর গুণ দেই হইতেছে ১০০ দ্বারা, তাহলে আমার বেড়ে যাবে কত, ৮১,০০০। ওরে বাবা, এটা কি আমি হাফ করে ফেলছি, সরি সরি সরি, মাথা উলে গেছে। ১,০০,০০০ ভাগ হচ্ছে ৫, এখানে হবে সরি, এখানে হবে ২০,৪০০। কেউ বলতেছে না কমেন্টে না, এখানে হবে ২০,৪০০, ২০,৪০০। ঠিক আছে, ২০,৪০০ টাকা হবে, ২০,৪০০ টাকা। আমি ২ দিয়ে ভাগ দিয়ে ফেলছিলাম কিন্তু হবে ৫ দিয়ে, ২০,৪০০। তাহলে এখানেও কত টাকা হবে, এখানে হবে ২০,৪০০ টাকা, ২০,৪০০ টাকা। তাহলে আমরা কি করব, ২০,৪০০ টাকাকে ভাগ দিব হচ্ছে ৮০,০০০ দ্বারা, গুণ দিব হচ্ছে কত দ্বারা, ১০০ দ্বারা, বের হবে কত, ২৫.৫০%। ২৫.৫০%। তো এই ২৫.৫০%টাই আমার কি, এই পার্সেন্টটাই হচ্ছে আমার গড় আয়ের হার, এই পার্সেন্টটাই হচ্ছে আমার কি গড় আয়ের হার। ঠিক আছে, ওকে। তাহলে প্রশ্নতে বলছে কি, প্রশ্নতে আমাকে বলছে গড় আয়ের ভিত্তিতে প্রকল্পটির গ্রহণযোগ্যতা মন্তব্য করো। তাহলে দেখো আমার সর্বনিম্ন গড় উপার্জন হার কত পার্সেন্ট বলছে, 14%, 14%। কিন্তু আমার আয়ের হার হবে কত, 25.50%, 25.50%। তার মানে আমার কি করা উচিত, আমার এই প্রকল্পতে কি করা উচিত, বিনিয়োগ করা উচিত, কারণ আমার গড় আয়ের হার আমার সর্বনিম্ন উপার্জন হার থেকে আমার গড় আয়ের হার কি, গড় আয়ের হার হচ্ছে বেশি, এই কারণে আমরা এই প্রকল্পে কি করব, বিনিয়োগ করব। তো এইভাবে এই অধ্যায়ের প্রশ্নগুলো পরীক্ষাতে থাকবে। আয়ের হার বের করতে বলতে পারে, গড় আয়ের হার কি করতে পারে, আমাদেরকে বের করতে বলতে পারে এনপিভি, আর হচ্ছে কি পেব্যাক পিরিয়ড। এই 4টা সূত্র আমাদের কি রাখতে হবে, একটু মাথায় রাখতে হবে। আর যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে প্রথম যেই মানে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এই তথ্যটা আমরা মাথায় রাখতে পারলে ঠিক মতো, তাহলে আমরা পরীক্ষাতে ইনশাল্লাহ এই অধ্যায়ের অঙ্কগুলো দিতে পারবো। কিন্তু আমরা না দেওয়ার চেষ্টা করব, কারণ সময়টা একটু বেশি লাগে। যদি কোনো ছোট অঙ্ক পরীক্ষাতে এসে পড়ে সেটা আমরা অ্যান্সার করার চেষ্টা করব। ক্লিয়ার সবাই? ইনশাল্লাহ আমাদের আবার 12:30টা থেকে আবার ক্লাস শুরু হবে। তোমাদেরকে এই লাইফটা এখন এখানে শেষ, 20-25 মিনিটের একটা ব্রেক দেওয়ার পর 9টা থেকে আমাদের একটা ক্লাস হবে। নবম অধ্যায়ের 5টা সূত্র শিখলে আমরা হচ্ছে পরীক্ষাতে দুইটা প্রশ্ন অ্যান্সার করতে পারবো। একটা হচ্ছে আদর্শ বিচ্যুতি, আর একটা হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি। এই আদর্শ বিচ্যুতি আর পোর্টফোলিও, এই দুইটা জিনিস যদি শিখি, সিবি নির্ণয় করা আর পোর্টফোলিও ঝুঁকি, এই দুইটা টপিক শিখলেই দুইটা সৃজনশীল পরীক্ষাতে 100% কমন কি পাওয়া যাবেই, এটা একদম 100% শিওর। তো আমরা শুধু সেই 5টা সূত্র একটু হচ্ছে মানে রিভাইজ দিব, যাতে হচ্ছে পরীক্ষাতে আমরা সহজ অ্যান্সার করতে পারি। তো এই ক্লাসটি এখানেই শেষ, আমরা আবার ঠিক ক্লাস শুরু করবো 12টা 20-এ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আর হচ্ছে একটু রেস্ট নাও, কিছু খাওয়া দাওয়া করতে হলে করে নাও। দেখা হচ্ছে 12টা 20-এর নবম অধ্যায়ের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।